কানে ধরে দাঁড়িয়ে আছে শ্যামল। সম্মুখে পায়ের উপর পা তুলে মাথায় এক হাত ঘোমটা টেনে সোফায় বসে আছে ডেসি। হাতে ফোন, কারোর সাথে চ্যাট করছে, মাঝে মাঝে হাসছেও। কার সাথে এভাবে কথা বলছে দেখতে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে উকিঝুঁকি করছে শ্যামল। খুব একটা সুবিধা সে করতে পারছে না। হতাশায় বুক তার ধরফর করছে, রাগও হচ্ছে আবার ভয়ও করছে। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে কানে ধরে তো দাঁড়িয়ে আছে। বউকি নিয়ে রাগ করেছে সে এখনও বুঝতে পারেনি। এখন যদি এটা ডেজি বুঝে যায় তাহলে হয়তো তাকে সারা রাত ছাদের রেলিংয়ে দাঁড় করিয়ে রাখবে। এই রিস্ক সে কিছুতেই নিতে চায় না। দুম করেই সে কান থেকে হাত নামিয়ে ডেজির ফোনটা কেড়ে নিল। রেগে তেড়ে আসতেও পারল না ডেজি। পূর্বেই তাকে কোলে উঠিয়ে নিল শ্যামল। হতবাক হয়ে ডেজি কথা বলতে ভুলে গেল। আকস্মিক বরের এমন সাহসিকতায় যার পরনাই অবাক সে। শ্যামল আরও একটি কাজ করে বসল। টুক করে ডেজির গালে চুমু দিয়ে মুচকি হাসলো। ডেজি আর নিজের রাগ ধরে রাখতে পারল না। স্বামীর সোহাগ পেয়ে সারাদিনের পরিশ্রম অপমানের কথা ভুলে গেল। ডেজির রাগ ভাঙাতে কাজটা করলেও শ্যামলের এবার ঘোর লেগে গেছে। এত সুন্দর একটা বউ তার, বিয়ের রাত চলে গেল এখনো বাসর করতে পারল না। এই আফসোসে সে ছটফট করছে। এভাবে চলতে থাকলে সে নির্ঘাত জন্ডিস রোগে আক্রান্ত হবে। না হলেও চোখ মুখ হলুদ দেখে যে কেউই ভেবে বসবে, এমন রিস্ক সে নিতেই চায় না। আহ্লাদ করে বলল, আমার খাওয়ার রুচি কমে গেছে তারাফুল। প্রথমে খানিক অবাক, তারপর মুগ্ধ। তারাফুল লোকটা তাকে এই নামে সম্বোধন করলো। এত মুগ্ধতা ছড়ালো কেন? এত মিষ্টি শোনালো কেন? ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ কমে গেছে? কাল বিকেল থেকে অজানা এক অসুখ ভেতরটা আমার ছারখার করে দিচ্ছে। খাবার রুচিও কমে গেছে, চোখেও কম দেখছি। অবস্থা বেশি গুরুতর? চলুন আজই ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টর তো ঘরেই আছে। ভ্রু কুচকালো ডেজি। বলল, ঘরে? কে? শ্যামল মুচকি এসে জবাব দিল, আমার মনে হচ্ছে এই ছারখার করা অসুখটা একমাত্র বাসর করলেই সেরে যাবে। তোমার ওই মায়াময়ী মুখর্ষি দেখে চোখে জ্যোতি ফিরে পাবো। তোমার ওই নেশা মেশানো আধারে প্রথমে চুম্বনি খাওয়ার রুচি ফিরে আসবে। তোমার ওই নরম শরীরটা বুকে জড়িয়ে রাখলে বুকে ধরফর ভাবটা পালিয়ে যাবে। আমার ছারখার অসুখের একমাত্র ডাক্তার তুমি তারাফুল। বাঁচাই দায়ী হয়ে যাচ্ছে। ডাক্তাররা খুব মহান হয়ে জানো। এতক্ষণ কিছুটা চিন্তিত থাকলেও শ্যামলের কথায় ডেজি আরক্ত হয়ে উঠল। লজ্জায় চোখ তার নত হয়ে এলো। মুখ লুকালো স্বামীর বুকে। মৃদু চর বসালো পিঠে। শ্যামল হাসতে হাসতে বলল, ইস বউ, দেখ বুকে ধরফরানি উধাও, এবার রুচি ফিরিয়ে দাও না। ডিজির মনে হচ্ছে দেয়াল ফাঁক করে বাইরে যেতে পারলে নিজেই তো দরজা বন্ধ করে বৃহৎ ভুল করেছে। শ্যামল জোর করে মুখ উঠালো ডেজির। থুতনিতে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুখ একটু একটু করে এগিয়ে যে না অধরে অধরে স্পর্শ করবে, বিকট শব্দে দরজায় কেউ থাবা বসিয়েছে। আকস্মিক এমন শব্দে ভয় পেয়ে হাত আলগা হয়ে আসতেই চরম বিস্ময় ও ভয়ানক এক কাজ হয়ে গেল। ঠাস করে পড়ে গেল ডেজি। রাগে অগ্নিশর্মা হয়ে রক্তিম চোখে তাকালো শ্যামলের দিকে। শ্যামল সে চাহনিতে কেঁপে উঠল। দরজা ধাক্কানোর শব্দ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্যামল কোনো রকম ডেজিকে বিছানায় বসিয়ে দিয়ে দরজার কাছে এগিয়ে গেল। খুলতে গিয়ে দেখা গেল বেনিফিট খাজা দাঁড়িয়ে আছেন। শ্যামল নিজেকে ঠিকঠাক করে বলল, মম তুমি এখানে? কিছু শেষ করার সুযোগ বেনিফিট খাজা দিলেন না। গর্জে উঠে বললেন, নাওমিকে সামনের রুমে আসতে বিকজ দেখতে হবে। চরম ভুল করে ফেলেছে শ্যামল। দাঁত দিয়ে চিপ কেটে মায়ের হাত ধরল। বলল, মম তেমন কিছুই না, তুমি যখন তখন আসবে। বেনিফিট খাজা মাথা উঁচিয়ে এক পলক ডেজিকে দেখলেন। পরক্ষণেই শ্যামলের হাত ধরে নিচে নেমে গেলেন। এতে রাগ যেন বাড়ল ডেজির। রাগ দুঃখ অশ্রু হয়ে ঝরে পড়ল। বউ শাশুড়ির সম্পর্ক এমন হবে কেন? সে তো সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখেছিল। জেদের বসে ফোন দিল বড় বোনকে। সিলভিয়া তখন থানাতেই ছিল। বোনের ফোন পেয়ে কিঞ্চিত হেসে ফোন রিসিভ করলো। কেমন আছিস ফুল? সেটা জেনে তুমি কি করবে? অভিমান। বোনের এমন বাচ্চা সুলভ অভিমানে হাসলো সিলভিয়া। বলল, সেটা আমার কাজ, তোর কাজ উত্তর দিয়ে সেটা তুই কর। ভালো নেই। সিলভিয়ার বুকটা কেমন ধক করে উঠল। বড় বোনেরা মায়ের মতো হয়, এটা হয়তো ঠিক। ভালো নেই কথাটা যেন বুকের উপর হাজার মন পাথর চাপিয়ে দিল। বলল, কি হয়েছে?
ওই কাজার জ্বালাই আমি সংসার করতে পারবো না। আজ এই বাড়িতে প্রথম দিন, অথচ আমাকে দিয়ে সারা বাড়ি পরিষ্কার করিয়েছে, রান্না করিয়েছে। তোর সংসার করতে তো হবেই। আমি জানি আপু, তাই বলে এত সার্ভেন্ট থাকতে আমি একা হাতে পুরো বাড়ি পরিষ্কার করব? তাও প্রথম দিন। একটু আগে ছেলেকে নিয়ে চলে গেল, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তাও না। এখানে আমি থাকতে পারবো না। আচ্ছা, আমি আসছি। সিলভিয়া কথাটা বলেই উঠে দাঁড়ালো। রাগে কান গরম হয়ে এসেছে তার। বোনকে বিয়ে দিয়ে বউ করে পাঠিয়েছে, কাজের লোক তো নয়। আজ বেনিফিট খাজার একটা হ্যাস্ত ন্যস্ত না করে সে বাড়ি ফিরবে না। সিলভিয়া যখন হক বাড়িতে পৌঁছালো তখন ডিনারের সময়। গোল টেবিলে বসে ডিনার করছিল সবাই। বেনিফিট খাজা দুই পাশে দুই ছেলেকে বসিয়ে খাইয়ে দিচ্ছিলেন। প্রতিদিনই খাইয়ে দেন না, ছেলে যেন বউয়ের দিকে বেশি না ভিড়তে পারে তার জন্যই আজকে হুট করে খাইয়ে দিচ্ছেন। কলিং বেলের শব্দে ডেজির মুখে হাসি ফুটে ওঠে। সে টেবিলের এক কোণায় দাঁড়িয়েছিল। বেনিফিট খাজা হুকুম দিয়েছেন পরিবেশন করতে। স্বামীর চুপ থাকায় অভিমানী এসে টু শব্দ করেনি, পরিবেশন করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কলিং বেলের শব্দ কানে আসা মাত্রই দৌড়ে গিয়ে দরজা খুলে। ডেজির এমন উৎসাহে সকলের খাওয়ায় ফাটা পড়ে। পুলিশ ইউনিফর্ম পরিহিতা সিলভিয়াকে দেখে বেনিফিট খাজার শান্তিতে থাকা আর হলো না। অশান্তি যেন ধপ করে মাথায় এসে পড়ল। সিলভিয়া সরাসরি এসে বেনিফিট খাজার সামনে দাঁড়ায়, প্রশ্ন করে, আমার বোন আপনার বাড়ির কাজের লোক হয়ে এসেছে? থতমত খেয়ে যান বেনিফিট খাজা। বড় ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলেন, মানে ইউ হোয়াট বলছো? এই সিলভিয়া রেডের সামনে নাটক করবে না মিসেস গাজা, আই মিন খাজা। পুলিশের ডান্ডার বাড়ি শরীর পড়লে না এত রস সব বেরিয়ে যাবে। চমকাই শ্যামল শীতাপ, দৃষ্টি কটু লাগে। কোনো সন্তানই হয়তো সহ্য করতে পারবে না। শ্যামল বলে, আপনি এভাবে কথা বলছেন কেন আপু? ঠিকভাবে কথা বলুন। পরের মেয়ের বউয়ের সামনে নিজের পুরুষত্ব না দেখিয়ে মায়ের ক্ষেত্রেও দেখাবেন, এতে আসল পুরুষত্ব বজায় থাকবে। আমি আপনাদের বাড়িতে বোনকে বউ করে পাঠিয়েছি, কাজের লোক করে নয়। যে প্রথম দিনই এসে সার্ভেন্ট থাকা সত্ত্বেও আমার বোনকে সারা বাড়ির এক হাতে পরিষ্কার করতে হবে। আপনাদের আরো সার্ভেন্ট রাখার ক্ষমতা না থাকলে জানাবেন। বাইক ল্যাপটপের বদলে না হয় আমাদের সার্ভেন্টকে যৌতুক হিসেবে পাঠাবো। শ্যামল মায়ের দিকে শান্ত চোখে তাকালো। বেনিফিট খাজাইতে নিভে গেলেন। ছেলের চোখে চোখ রাখার সাহস পেল না। সে তো এভাবে ভেবে দেখেনি। রাগের বশে করে ফেলা এখন খানিক অনুতপ্তও সে। শীতাব বুকে হাত চেপে ধরল। এই মেয়েকে পাওয়ার চান্স আরও 10% কমে গেল। কি এক খারাপ ধারণা পোষণ হলো। জীবনেও মেনে নিবে না তাকে। বড় সড়ো ঢোক গিলে বড় বড় এক ছক কষল সে। আজই যা করার করতে হবে। এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাবির সংসার, ভাবি কাজ করবে না তো কে করবে? সে নয় বুঝলাম, প্রথম দিনে মমের এমন কারো ভুল হয়েছে, তাই বলে ভাবি বাইরের একজন মানুষ হয়ে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছেন? ভাবির অভিযোগ ভাবি করবে, আপনি কে? আপনি কেন করবেন? সিলভিয়া হতভম্ব হয়ে গেল। তিক্ত কথাগুলো বুকটাকে কেমন ঝাঁঝরা করে দিল। বোনের দিকে এক পলক তাকিয়ে দেখল মাথা নত করে চোখের জল ফেলছে। এই তিক্ত অভিজ্ঞতাটা সারা শরীরে কম্পন ধরিয়ে দিল। বেনিফিট খাজার মুখে হাসি। সিলভিয়া নিজের ভেতরকার ঝড়টাকে প্রকাশ করল না। ঠোঁটের ভাঁজে বাঁকা হাসি ধরে রেখে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর হনহন করে বেরিয়ে গেল। ডেজির চোখের জল নিয়ে স্বামীর দিকে তাকিয়ে দৌড়ে উপরে চলে গেল। শ্যামলের কি হলো সে জানে না। বিতৃষ্ণা অনুভূতি নিয়ে মায়ের দিকে না তাকিয়েই বউয়ের পিছু নিল। আর বেনিফিট খাজা তো সিলভিয়াকে অপমান করতে পেরে উৎসব করছে। তবে ভালো নেই শীতাপ। প্রিয়তমার মৃদু কম্পন তার অন্তরকেও নাড়িয়ে দিয়েছে। শুধু বিড়বিড় করে বলল, এটা করার কি খুব দরকার ছিল সিলভিয়া রেড? দরজা খুলছে না ডিসি। শ্যামল সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, মেয়েটা কানেই তুলছে না। ধৈর্যের সীমা নেই। আছে তো, আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। অফিস থেকে এসেই ঝামেলা। নিচে চলে যায় আবার। সোফায় বসে আপন মনে কিছুক্ষণ ভাবে। এর মধ্যে বেনিফিট খাজা পাশে বসেন। কিছু বলার চেষ্টা করেন, তবে শ্যামল সেদিকে তাকায় না। বেনিফিট খাজা আমতা আমতা করে বলেন, মাই সান, আমি বিগ সরি। ও আমার স্ত্রী মম, আমার ভরসাই, তোমার ভরসাই, এ বাড়ির ভরসাই। নিজের এত দিনের বাসস্থান ছেড়ে এসেছি। আমরাই তো ওর আপন এখন। তাহলে কেন সে আপনজনের থেকে কষ্ট পেয়ে বড় বোনকে নালিশ করবে? কেন কষ্ট পাবে মম? তুমি তো আমার মা, তাহলে আমার অর্ধাঙ্গিনীর মা হতে পারছো না কেন?
বেনিফিট খাজার চোখ ছলছল করে উঠল। শ্যামলের হাত ধরে বলল, আমি বিগ সরি মাই সান। তুমি তো চেনো মমকে, জানো তো আমি কি খারাপ। শ্যামল কথা বলে না। বেনিফিট খাজা আবার বলেন, হুজুগে কাজ আমি করে ফেলি। তোমার দাদি যৌতুকের বিষয়টা মাথায় না ঢুকালে বিয়ে তো ওরকম হতো না। তোমার বাবা যে পরের কথা মতো দিয়ে দিয়েছিল আমি জানতাম না। আমার মনে হয়েছিল তারা আমাদের মিথ্যে বলে বিয়ে দিচ্ছে, তাই রেগে গিয়েছিলাম। তুমি তো জানো আমার মাথা ঠিক থাকেনি, যাকে বলে পাগল। ঠুমকো ওই রাগ আমি আজকে ব্যবহার করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও সামিউল, আমি আর এমন করব না। কি অনায়াসেই পাগল শব্দটা ব্যবহার করলো। শ্যামল সব ভুলে মায়ের কোলে লুটিয়ে পড়ল। বেনিফিট খাজার গাল বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। তিনি বললেন, এ তো হলেও সত্যি মানুষের অস্বাভাবিকতা বিভিন্ন ধরনের। তাই তোমরা যতই বলো আমি যে একজন মানসিক রোগী, আমিও সেটা জানি। ছোটবেলায় দাদির ওই একটা নামের জন্য আমার শৈশব যেমন নষ্ট হয়েছে, কৈশোরও নষ্ট হয়েছে। স্কুলে গেলে সবাই হাসাহাসি করত, বাদ দিয়েছিলাম পড়াশোনা। বাপ তো আর যুবতী মেয়ে ঘরে বসে পালবে না, বিয়ে দিল। তোমার বাবা আমাকে সম্মানের সহিত মেনে নিলেও নিল না সমাজ। মোটা সোটা দানবের মতো বউ, তার আবার কিরকম নাম। তোমার বাবা আমাকে কোথাও নিয়ে যেতে পারতো না। না, তোমার বাবার দোষ নেই, আমার মন খারাপ হতো বলেই নিয়ে যেত না। শাশুড়ির তিক্ত কথা সব মানিয়ে আমি অসুস্থ ছিলাম। ঠিক করলাম মডার্ন হব, ইংরেজি কোর্স নিলাম, তবে সেটা গভীরভাবে আয়ত্তে করতে পারলাম না। পার্লারে যাওয়াও ধরলাম, ঘুরতে যাওয়াও ধরলাম। নিজের মতো যখন চলতে শুরু করলাম তখন সমাজ আর আমাকে ছুতে পারলো না। এই নেশাটা এতভাবে আমাকে আগ্রহ করে তুললো, আমি নিজের সত্তাকে লুকিয়ে এই সত্তা নিয়ে বাঁচার চেষ্টা করলাম, এখনো চেষ্টা করছি। এইগুলো দিয়ে আমি আমার শৈশব, কৈশোর, যৌবন, বৈবাহিক জীবনের সব কিছুকে ভুলে থাকতে চাই। সবাই সুখে থাকতে চায়, আমিও চাই। আর এই সত্তাকে আঁকড়ে ধরতে ধরতে মস্তিষ্কে জং ধরে গিয়েছিল। তাই তো বিয়ের পরের দিন মেয়েটার উপরে এত অত্যাচার করলাম। তোমার দাদি এতবার বলেছিল বিয়ের পরে বউ আপন হয়, মা পর হবে। সেই সব আমার মস্তিষ্ককে আরো নষ্ট করে দিয়েছিল। যাই হোক, আমি ডেইজির কাছে ক্ষমা চাইব। শ্যামল মায়ের হাতে চুমু খেলো। পেছন থেকে সীতা পেশে জড়িয়ে ধরল মাকে। তারা কখনো ভাবেইনি এমন হাসি খুশি মায়ের মনে এতটা দুঃখ থাকতে পারে, অতীত এতটা ভয়াবহ হতে পারে। নাম কর্ম আমাদের পরিচয় হলেও তা একটা নামের উপর নির্ভর করে। তা যদি সমাজের নিকট হাস্যরসাত্মক হয়, কতটা দুর্যোগ বয়ে আনতে পারে তা হয়তো নাম রাখার আগে কেউ ভাবে না। ভাবা উচিত। আমরা যে সমাজে বসবাস করি সে সমাজ অন্যকে নিয়ে হাসাহাসি করতে বড়ই ওস্তাদ। আপনকে ভুলে তারা অন্যতে মত্ত থাকতে চায়। তাই ছোট্ট শিশুর এমন নাম রাখা উচিত যা তাকে কর্মের দিকে ধাবিত করবে, মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে, সমাজে এক ছিন্ন হয়ে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখবে। তার নামের মাঝে তার বৈশিষ্ট্য ফুটে উঠবে। ডেজির রাগ দুঃখ এতটা ভয়াবহ ছিল, সে ঠিক করেছে বাবার বাড়ি চলে যাবে। সুটকেস গোছানোই ছিল। কিছুক্ষণ চোখের জল ফেলার পর মাত্রই বেরিয়েছে। বেনিফিট খাজার কথা শুনে আপনা আপনি তার পা থেমে যায়। কৌতুক এক চরিত্রের পেছনে কত কত রহস্য, কত কত দুঃখ, কত ভয়াবহতা। অথচ তারা মানুষের ভেতর না দেখে বাহিরটা দেখেই বিবেচনা করে। নোংরা পোশাক দেখে বিবেচনা করে নেয় লোকটি গরিব অসচ্ছল। এটা ভাবে না পোশাক কোনো কারণে নোংরা হতে পারে। পোশাকে কি আসে যায়, সবাই শুধু নিজের ইমেজ স্ট্যাটাস নিয়ে পড়ে থাকে। মাথায় কারো স্পর্শ পেয়ে ডেজির ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে দেখে মনসুর হককে। চোখে কার্নিশে থাকা জলটুকু মুছে আসার চেষ্টা করে ডেজি। মনসুর হক মলিন মুখে বলেন, তোমার শাশুড়ির ওই বুকে যতটা না কষ্ট আছে তার চেয়ে বরং দুই ছেলের জন্য অধিক ভালোবাসা আছে। বোনের মেয়েকে বড় ছেলের বউ করতে চেয়েছিল, কিন্তু শ্যামাউল যেদিন তোমার কথা এসে বলল, এতদিনের আগ্রহ ইচ্ছেকে নিজের মাঝে লুকিয়ে রেখে হ্যাঁ বলে দেয়। কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজনই মনে করেনি। ছেলের পছন্দ ভালোবাসায় তার কাছে মুখ্য হয়েছিল। বাদ সাধল আমার মা। বেনির বোনের মেয়েটা গ্রামের ছিল তো, তাই মায়ের বেশি পছন্দ ছিল। তাই ভাষ্যমতে গ্রামের মেয়েরা মুখ বুঝে সহ্য করবে, কিন্তু শহরের মেয়েরা তা করবে না। তারা সংসার নিয়ে অত ভাবেও না যতটা গ্রামের মেয়েরা ভাবে।
বেনিকে সেজন্যই বড় বউ করে নিয়ে এসেছিল। যখন বেনি আম্মার কথা শুনল না, তখন আম্মা ইচ্ছে করে ওর মাথায় যৌতুকের কথাটা ঢুকিয়ে দিয়েছে। আম্মা ভেবেছিল তোমার মা রাজি না হয়ে বিয়ে ভেঙে দেবে। তা তো হলো না, বরং তোমার মাও রাজি হয়ে গেল। ওই জন্যই তোমার উপর রাগ দেখিয়েছে। আর মা শ্যামলের উপর রাগ করো না। ওর দাদি বিয়েতে না মত করার পর বেনিকে অনেক কিছুই বলে। বিয়ের পর মা পর হয়ে যাবে, বউ পেয়ে মাকে ভুলে যাবে। তাই বেনি খানিক বাচ্চামো করেই শ্যামলের থেকে কথা আদায় করে নিয়েছে। মায়ের উপর সে একটা কথাও বলতে পারবে না, না বউয়ের হয়ে সাফাই গাইতে পারবে। এই বিষয়গুলোই গোলমেলে হয়ে এমন পরিবেশ সৃষ্টি করছে। তবে মা, তোমারও ভুল ছিল। নিজের স্বামী শ্বশুরকে না বলে বড় বোনকে বলে ভুল করেছো। আমরা তো বাড়িতে ছিলাম না, জানতাম না। আমাদের জানালে ভালো হতো। তোমার বোনের কথাও ভুল না, অতি আদরের ছোট্ট বোন। তার উপর পুলিশের রক্ত সবসময় গরমই থাকে। বৃহৎ এক বক্তব্য দিয়ে থামলেন মনসুর হক। ডেজি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তিনি আবার বললেন, সংসার হলো এক ষড়যন্ত্র, জটিল এই সমীকরণ। তুমি দক্ষ হাতে তীক্ষ্ণ বুদ্ধিতে ওই ষড়যন্ত্রের গোড়া ধরতে পারলে, জটিল সমীকরণের রহস্য উন্মোচন করতে পারলে, দেখবে ওই সংসার প্রশান্তির বাগান হয়ে যাবে। ডেজি হাসলো, শ্বশুরের হাতে মৃদুভাবে হাত রেখে ভরসা দিল। মনসুর হকও তাল মেলালেন। ডেজি উৎফুল্ল কণ্ঠে বলল, আমার সংসারে এমন বেনিফিট খোঁজার খুব করে দরকার বাবা, না হলে সংসার প্রাণই হারিয়ে যাবে। কাল থেকেই ডেজি লস্কর বেনিফিট খোঁজার 12টা বাজাবে, দেখবেন, সাথে আপনার মা আর 2 ছেলের। দুই শ্বশুর বৌমা একযোগে হেসে হাইফাইভ করে যে যার ঘরে চলে গেল। কাল থেকে ডেজি নতুন সংসারের শুভ সূচনা করবে। দেখা যাক না বউ শাশুড়ির কেমন মিলে। রাত 12:54। পুরো শহর ঘুমিয়ে গেলেও ঘুম নেই শীতাবের চোখে। অন্তরাজ ভীষণভাবে পুড়ছে, জ্বলছে, খাক হয়ে যাচ্ছে যেন। সিলভিয়ার ওই মৃদু কম্পন তাকে অনুশোচনার অনলে পোড়াচ্ছে। না পাওয়ার এক ভয় তাকে গ্রাস করছে। সে জানে না সিলভিয়া জেগে আছে কিনা, কিন্তু এই জ্যোৎস্না রাতে মেয়েটার কণ্ঠ শোনার লোভ হচ্ছে। চঞ্চল সীতাপার অপেক্ষা করল না, ফোন দিল সিলসিলা রানী নামক নম্বরে। রিং হয়ে কেটে গেল। একবার নয়, পরপর 4 বার। চঞ্চল প্রেমিক তবুও থেমে নাই, দ্বিতীয় থাকলো। কল যখন সংখ্যায় 10 ছাড়িয়ে গেল, হতাশা ঘিরে ধরল সীতাপকে। মেয়েটা ইচ্ছে করেই ফোন তুলছে না। জেগেছিল না হয় ফোনের শব্দে জেগেছে। সিলভিয়া কখনোই ফোন সাইলেন্ট করে ঘুমায় না। এখন নতুন কেসে ঢুকে তো প্রশ্নই আসে না সাইলেন্ট করার। মনকে কিছুটা শান্ত করে সীতাপ ছোট্ট একটা বার্তা পাঠালো, মেয়ে, তুমি বড্ড নিষ্ঠুর। বুক থেকে সে বুকই ক্ষত সৃষ্টি করো। সিলভিয়া সত্যিই ঘুমায়নি। বোনের ক্রন্দনরত মুখশ্রী তাকে ঘুমাতে দেয়নি। এতক্ষণ ফোনের টুংটুং শব্দ শুনছিল। মেসেজের শব্দ কানে পৌঁছাতেই খানিক বিরক্ত নিয়ে ফোনটা হাতে নেয়। 2 বাক্যের বার্তাটি কেমন বুকে এসে বিঁধে। পরক্ষণেই তাচ্ছিল্য হেসে লিখে, তুই কি ভেবেছিস বাইরের লোক বলে আমাকে অপমান করলে আমি তোকে জোর করে বিয়ে করে ওই বাড়িতে ঢুকবো, অধিকার ফলাবো? এসপি সিলভিয়া রেডকে এখনো চিনিসনি। তোকে সাবধান করছি সীতাপ, আমার থেকে দূরে থাক। ফল ভালো হবে না। কাল সকালের জন্য অপেক্ষা কর। চমক দেখতে চেয়েছিলি না, দেখবি বড় চমক। সীতাপ চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেসেজটির দিকে। পরক্ষণেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন তার কি হবে, কে বাঁচাবে? কাল সকালে কি করতে যাচ্ছে তাই নিয়েই ভাবতে বসলো সে। ভাবনা ফুরায় না। রাত পার হয়ে যায়, সকাল নামে, ধরফর করে বুক। কি হতে যাচ্ছে? সকাল হয়েছে, হট্টগুলো বেড়েছে। ডেজি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছে। মনের সুখে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। বাড়ির কাজের লোকগুলো হাঁ হয়ে তা দেখছে। নতুন বউয়ের এমন রূপ তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। রান্না যখন প্রায় শেষ, ডেজি শাড়ির আঁচল কোমর থেকে খুলে ড্রয়িং রুমের সোফায় বসে। আঁচল দিয়ে মুখ গলার ঘাম মুছে শরীর এলিয়ে দেয় সোফায়। চোখ বুঝে চেঁচিয়ে ডেকে ওঠে, মিসেস গাজা, মিসেস গাজা, নামুন তাড়াতাড়ি। বেলা বাজে 9টা, এখনো পরে পরে ঘুমাচ্ছে। এই বাড়িতে এমন নিয়ম চলবে না। খেক খেক কুমোরের মতো শরীরটা বানিয়েছে। তাড়াতাড়ি নিচে নামুন। 2 ছেলের সাথে গল্প করছিলেন বেনিফিট খাজা।
ছেলের বউয়ের ডাকে তো মাথায় আগুন ধরেই গেছে, তার উপর খাওয়ার খোঁটা দিয়ে যেন মেয়েটা নিজের কাল ডেকে আনলো। বিছানা থেকে নেমে শাড়ির আঁচল কোমরে গুজে দিতে দিতে নিচে নেমে এলেন। শ্যামল সীতাপ অসহায় ভঙ্গিতে মুখ চাওয়াচাওয়ি করে নিজেরাও দৌড় লাগালো। কি হয় কে জানে। নিচে নেমে ডেজিকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে বেনিফিট খাজা গর্জে উঠে বললেন, এই বেজি, হোয়াট বলার ইউ মি কে? ইউর সাহস তো কম না, আমার হোমে এসে আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ? ডেজি তা কানেই নিল না। কানে আঙ্গুল ঢুকিয়ে এমন ভান করলো যেন কিছুই শুনেনি। পরক্ষণেই বেনিফিট খাজার হাত ধরে তার পাশে বসিয়ে দিল। চাপা স্বরে বলল, একদম চুপ থাকুন, না হলে আজ খাবার না গাজা পাবেন মিসেস গাজা। এই বেজি, ইউকে চড়িয়ে সিধা করে দিব। মাদার ইন ল হই ইউর। আচ্ছা আসুন, একটা ডিল করি। বেনিফিট খাজা প্রথমে ইতস্তত করে মাথা নাড়ালো। ডেজি হাসি মুখে বলল, শাশুড়ি বৌমা যেখানে, আপদ নেই সেখানে। ইশাট, মাদার মাদার আর ভাগ্নে হবে? আপনি আমার মামা লাগেন, বেশি কথা বলেন, চুপ করে থাকেন। বেনিফিট খাজা চুপ হয়। ডেজি ফিসফিস করে বলে, আপনার এই মিউমিউ করা দুই ছেলেকে শিক্ষা দিব। ঘরে তো কথা বলতে পারেই না, বাইরেও পারে না। দেখলেন না, বিয়ে বাড়িতে আপনাকে সাপোর্ট করেনি, আমাকেও করেনি, আর আপনার ছোট ছেলে বখাটের মতো ঘুরে বেড়ায়। তাই আমরা এদের শিক্ষা দিয়ে মানুষ করব, রাজি আছেন? বেনিফিট খাজা প্রথমে চোখ রাঙিয়ে তাকালেও পরক্ষণে ভাবলেন, সত্যি তার দুই ছেলের একটাও জাতের না, অতি আদরে ঠিক মানুষ হয়নি, তাকেও সাপোর্ট করে না। কথাটা কাজে লাগলো। ফট করেই রাজি হয়ে গেলেন। ডিজি বাঁকা হেসে সোফায় পা তুলে বসে দুজনকে উদ্দেশ্য করে বলল, রান্নাঘরে সব রান্না করা আছে, যাও, দুজন সার্ভ করবে। মেহবাজাকা খেয়ে গেল দুজন। কি বলে তারা করবে মানে? মুখ খুলে কিছু বলবে পূর্বেই বেনিফিট খাজা বললেন। দুজন আরও বেশি অবাক হয়ে গেল। ডিজি মিটিমিটি হাসছে। দু ভাই নীরব ভূমিকা পালন করে ছুটে গেল রান্নাঘরের দিকে। কাজের লোকগুলো বাকিটুকু করেই রেখেছিল। ডাইনিংয়ে খাবারগুলো রাখতেই ডেজি বেনিফিট খাজাকে নিয়ে চেয়ারে বসলো। একজনকে হাত দিয়ে ইশারা করতেই শরবতের গ্লাস নিয়ে আসলো। মিষ্টি হেসে ডেজি শরবতের এক গ্লাস বেনিফিট খাজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিসেস গাজা, এটা আপনার জন্য, আমি খুব যত্ন নিয়ে বানিয়েছি, পুরোটা শেষ করবেন। বেনিফিট খাজা বৌমার এমন যত্নে গদগদ হয়ে গেলেন। সবুজ রঙের শরবতের গ্লাস হাতে তুলে নিয়েই চুমুক বসালেন। এক চুমুকে গলা ধক্করণ করেই তার মুখশ্রী এমন কুচকে গেল। ডেজি মুখ চেপে ধরল হাত দিয়ে। ভীষণ হাসি পাচ্ছে তার, কিন্তু হাসলেই ক্ষতি। মায়ের রিঅ্যাকশন দেখে শ্যামল বলল, মম, কি হয়েছে? ভালো হয়নি? কিসের শরবত এটা? করলার শরবত কত উপকারী জানো? মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো। তোমরা দুজন চুপ করে বসে থাকো। সীতাপ কিছু বলতেই চাচ্ছিল, ডেজির ধমকে সাহস পেল না। বেনিফিট খাজা ছেলের বউয়ের এমন হাসিতে ফেলেও দিতে পারছেন না, আবার খেতেও পারছেন না। ডেজি আহ্লাদ করে বললেন, কি হলো মা, ভালো হয়নি? আপনার জন্য স্পেশাল বানিয়েছি। বেনিফিট খাজা পুরোটা শেষ করলেন। গা গুলিয়ে আসছে, মুখ তেতো হয়ে বমি আসতে চাইছে। ডেজি বুঝলো, একটু খারাপও লাগলো। মিষ্টি এক শরবত বাড়িয়ে দিয়ে বলল, এটা খান, তেতো চলে যাবে। বৌমার কাছে নাস্তানাবুদ ভালোই হলেন বেনিফিট খাজা। টু শব্দ করলেন না। সীতাপ পুরোটাই বুঝতে পেরেছে। বেনিফিট খাজা নাস্তা শেষ করে সোফায় চলে যেতেই সীতাপ সাপা সুরে বলল, মমের সাথে এমন না করে একটু ভালোবেসে তার কথার সাথে তাল মেলাও, মেয়েটি প্রিয় হয়ে উঠবে। সব সময় নেগেটিভ নিও না সীতা। মায়ের শরীর আগের তুলনায় অধিক বেড়েছে, কয়েকদিন পর উনি হাঁটতে পারবেন না ভালো করে। এর আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। কাল সকাল থেকে দুই ছেলে হাঁটতে নিয়ে যাবে, ব্যায়াম করাবে, সাথে দাদিকেও নিয়ে যাবে। খাবারের দিকটা আমি দেখে নিব। সীতাপের মতো চাপা সুরে ডেজি বলেনি। বেনিফিট খাজা শুনেও চুপ রইলেন। মেয়েটা তার প্রিয় হয়ে উঠেছে কালকেই, তাই তো জুসটা তিনি খেয়ে নিলেন কথা না বাড়িয়ে। মনসুর হক, চান হক একটু পরেই এলো নাস্তা খেতে। তাদের নাস্তার প্রায় শেষের দিকে আবার সেই কলিং বেল। খাওয়ার সময় কে আসে কে জানে। কাজে লোক গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে সিলভিয়া ঢুকলো, শেখ লবিন সহ আরও দুজন মেয়ে কনস্টেবল নিয়ে। ডেজি এগিয়ে এলো, খুশি হয়ে বলল, আপু তুমি? সিলভিয়া এক পলক তাকালো, জবাব দিল না। নিচ থেকে বলল, এসপি সিলসিয়া রেড, আমাদের কাছে প্রমাণ আছে এই বাড়িতে বইয়ের ওপর অত্যাচার করা হয়। ডিসি উদাস হয়ে পড়ল। কালকে রাতে একবার ফোন দেওয়া উচিত ছিল। সে জানতো সিলভিয়া এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়।
তার মানে লাগলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। ডিজি বোঝানোর জন্য কিছু বলবে সিলভিয়া শুনল না। শীতাপ এগিয়ে এসে বলল, আপনার কাছে কি অভিযোগ করেছে? ইয়া, এবারের পুত্রবধূই করেছে এবং কি আশেপাশের প্রতিবেশীরাও বয়ান দিয়েছে বিয়ের প্রথম দিনই কিভাবে অত্যাচার করা হয়েছে। বাড়ির সবাই ডিজির দিকে অবাক হয়ে তাকালো। ডিজি থতমত খেয়ে গেল। মিনমিনে সুরে বলল, কালকের ইস্যুটা এত বড় করেছ কেন আপু? আজ সব ঠিকঠাক, শাশুড়ি বৌমার মধ্যে কোনো ঝামেলা নেই। সিলভিয়া যেন ডিজির কথা শুনতেই পাচ্ছে না। বেনিফিট খাজা আর বসে থাকতে পারলেন না, এগিয়ে এসে বললেন, ইউ পুলিশ, ইউর সাহস তো বিগ বিগ। হক হোম পুলিশ নিয়ে আসার পারমিশন দিয়েছেন ইউকে? সিলভিয়া বাঁকা হাসলো। হাত করাটা বের করে বেনিফিট খাজার সামনে দাঁড়াতেই আতকে উঠল সবাই। শামুল এসে মাকে ধরল। শীতাপ সিলভিয়ার সম্মুখে দাঁড়িয়ে ক্ষোভ নিয়ে বলল, আপনি বাড়াবাড়ি করছেন সিলভিয়া রেড। সিলভিয়ার কি হলো সে নিজেও জানে না। শীতাপের কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, পুলিশের কাছে বাধা দেওয়ার আপনি কে? কোন অধিকারে আপনি মাঝখানে এসে দাঁড়িয়েছেন? এর জন্য আপনাকেও ধরে বেঁধে থানায় নিয়ে যেতে পারি, আপনি জানেন? অবমানে চোখ লাল হয়ে এলো শীতাপের। কালকের বলা হুজুকে পরিকল্পনার কথাগুলো অপর পক্ষকে কতটা হার্ট করতে পারে আজ যেন সে টের পেল। তার পরিকল্পনা সে পুরোটাই ভুল ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সে বুঝতে পারল, কিন্তু খুব দেরি হয়ে গেছে। সিলভিয়া শীতাপকে ধাক্কা দিয়ে মাঝখান থেকে সরিয়ে বেনিফিট খাজার হাত চেপে ধরে। হাত করা পড়াতে গিয়েও থেমে যায়। বাড়ির সকলের অবস্থা একদম যাতা। কি থেকে কি হচ্ছে কেউই যেন বুঝতে পারছে না। ডেজির অনুতাপ হচ্ছে এখন। কেন যে নিজের সংসারের কথা বাবার বাড়িতে বলতে গেল। আফসোস হচ্ছে। সবাইকে আরেকটু অবাক করে দিয়ে সিলভিয়া দূরে সরে এলো। হাত করা কনস্টেবলের হাতে দিয়ে বলল, আজ ওয়ার্নিং দিয়ে গেলাম, এবারের দিকে আমার নজর থাকবে। এরকম কোনো কিছু নজর এলে সেদিন ধরে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। সিলভিয়া শীতাপের দিকে তাকালো। বাঁকা হেসে যেন বুঝিয়ে দিল নিজের ক্ষমতা এবং সে কে। শীতাপ নিজেও বাঁকা হাসলো, কিছু বলল না। যেন ইট মারলে পাটকেল খেতেই হবে। নিজের বাহিনী নিয়ে চলে যেতেই ডেজি বড় বড় পা ফেলে বেনিফিট খাজার নিকট এলো। মাথা নিচু করে বলল, মা, আমি আসলেই সরি। কি বলবো? আপু যে রাগের বশে এমন করবে বুঝতে পারিনি। এত কিছুর পরেও বেনিফিট খাজা হাসলেন। ডেজির চিবুকে হাত রেখে বললেন, ইউ সো কিউট, ইউর সিস্টার কিউট। নো, আই হেট হার। আই বুঝতে পেরেছি ইউ ইজ হাউ। ব্যাপারটা যেমন নিমিষেই জটিল হয়ে উঠেছিল তেমনই সহজ হয়ে গেল। ডেজি মনে মনে পণ করেই নিল, আর যাই হোক নিজের সংসারের কথা বাবার বাড়ি বলবে না। এটা ঠিকও না। যেখানে তার সারা জীবন থাকতে হবে দোষগুণ মেপেই তাকে থাকতে হবে। সংসারে ঝগড়া অশান্তি হবে, তাকেই তো সব কিছু আয়ত্তে এনে সুখে থাকতে হবে। সংসারে বাবার বাড়ির লোকের আধিক্য থাকলে কখনোই সেই সংসার ভালো যায় না। বাবার বাড়িটা তার জায়গায় রেখেই নিজের সংসার গুছিয়ে নিতে হবে, না হলে ছুটকি ছাটকি ঝামেলা বড় রকম অশান্তি হয়ে দাঁড়াবে। বাবার বাড়ির লোকজনও চিন্তায় থাকবে, শ্বশুর বাড়িও অশান্তি লেগে থাকবে। এর থেকে শান্তিপ্রিয় মতবাদী ঢের ভালো। থানা থেকে সামান্য দূরে বাইকের উপরে বসেছিল শীতাপ, সাথে দুই বন্ধু। যদিও তারা আসতে চায়নি, জোর করেই নিয়ে আসা হয়েছে। পুলিশের রাগকে ভয় পায় না আবার কে। একবার থানায় নিয়ে গেলে ডান্ডার বাড়ি দিলেই শেষ। এক প্রকার ব্ল্যাকমেল করেই নিয়ে এসেছে। দুজন আলাপ করছিল। শীতাপ এক দৃষ্টিতে তাকিয়েছিল থানার দিকে। মেয়েটা একটুর জন্যও বের হচ্ছে না। কখন থেকে সে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু সময় পার হয়ে গেল। ব্যস্ত পায়ে কয়েকজন পুলিশ সহ বেরিয়ে এলো সিলভিয়া। শীতাপকে এখনও দেখেনি। বেশ চিন্তিত মনে হচ্ছে। শীতাপ নিজের স্বভাব বশত গলা বেশ উঁচিয়ে সুর করে বলে উঠল, ওই দেখাচ্ছে পুলিশ স্টেশন, ওই আমাদের নিরাপত্তা বাহিনী। ওইখানেতে দাঁড়িয়ে আছে আমার সিলসিলা রানী। শুনতে পাই সিলসিলা। তাকায়, শীতাপকে দেখেও কোনো রিয়াকশন করে না। মন ক্ষুণ্ণ হয় শীতাপের। বাইক থেকে নেমে এগিয়ে যাবে, আটকে দেয় দুই বন্ধু। সিলভিয়া গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দেয়। গাড়ি শীতাপের সম্মুখে এসেই থেমে যায়। সিলভিয়া ভাবালিশ বলে, এই এদিকে আয়। শীতাপ চট করে বাইক থেকে নেমে এগিয়ে আসে। জানালার কাছে দাঁড়িয়ে কিছু বলার পূর্বেই ঠাস করে চর বসিয়ে দেয় সিলভিয়া। আহাম্মক হয়ে যায় শীতাপের দুই বন্ধু। শীতাপ তবুও মিটিমিটি হাসে। সিলভিয়া চোখ রাঙিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলতেই শীতাপ চিৎকার করে বলে উঠল, 284 খান চমু পাওনা রইলাম। সিলভিয়া রেড।
গাড়ির শব্দে সিলভিয়া শুনতে পায় কিনা জানে না। শীতাপের মনের মধ্যে এক জেদ কাজ করে। মেয়েটা সে কবে থেকে তাকে ইগনোর করে চলেছে, সে কি এতটাই ফেল না? দৌড়ে গিয়ে বাইকে বসেই ছুট লাগায় গাড়ির পিছনে। সাথে যে দুই বন্ধু ছিল এবং তারা তাকে ডেকে চলেছে নিয়ে যাওয়ার জন্য বেমালুম ভুলে গেছে। সেটা ফুট করে গাড়ির সামনে গিয়ে বাইক থামায়। অল্পের জন্য দুর্ঘটনা ঘটে যেত। মাথায় বহু চিন্তা, তার মধ্যে মাঝপথে বাধা পড়ায় ভীষণ রেগে যায় সিলভিয়া। গাড়ি থেকে নেমে এগিয়ে এসে সিতাবের কলার ধরতে যাবে, পূর্বেই সিতাব মুখ ভারিয়ে সিলভিয়ার কপালে অধর স্পর্শ করে একটুখানি। এতেই যেন থমকে যায় সিলভিয়া, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, কণ্ঠনালী রোধ হয়। সিতাব সিলভিয়ার রিয়াকশন দেখে হাসতে হাসতে প্রস্থান করে। মনের ভেতর রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়ায়। শীতল এক প্রশান্তিতে শরীর মন নিচে নিচে ওঠে। এত সুখ সুখ লাগছে কেন? সিতাব বাড়িতে ঢুকেই বেশ চমকে গেছে। বেনিফিট, খাজা আর ডেজি একসাথে বসে সিরিয়াল দেখছে। কখনো হাসছে বা কখনো মুখ বাঁকাচ্ছে। আবার দুজনের পছন্দের চরিত্র আলাদা হওয়ায় ঝগড়াও করছে। চায়না বেগম কিছুটা দূরে বসেই নাকমুখ কুচকাচ্ছেন। সম্ভবত শাশুড়ি বৌমার এমন মিল তার পছন্দ হয়নি। এমন ঘটনাও যে ঘটতে পারে তা হয়তো সেটা ভাবেনি। মুখ তার হা হয়ে আছে। বেনিফিট খাজার চোখ ছেলের উপর পড়তেই তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট মাই সান, ইউ এমন করে হাঁ করে আছো, হোয়াই? ইউ কি আর খাচ্ছ? ফট করে মুখ বন্ধ করে নেই সিতাব। হাসার চেষ্টা করে। ডেজি হয়তো বুঝতে পেরেছে। মেয়েটা মিটিমিটি হাসছে। পরক্ষণেই কিছু একটা মনে হতেই বলল, এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে এলে? ক্লাস শেষ? ভার্সিটি কে গিয়েছে? যাওনি? না। কোথায় গিয়েছিলে? একটা কাজে। কি কাজ? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো ভাবে? সিতাবের রাগী কণ্ঠ। ডেজি কিছুটা ভরকালেও আড়ালে খোঁচা দিল শাশুড়িকে। বেনিফিট খাজা বুঝলেন। সিতাবের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বললেন, শিওরলি কৈফিয়ত চাইছে? অ্যান্ড ইউ কৈফিয়ত দেব? ইউ হোয়াট নাও হোম। মায়ের এই পরিবর্তন যেন এখন গলায় কাটা হলো সিতাবের। উঠে হনহন করে চলে গেল। ডেজি ঠোঁট বেঁকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, মিসেস কাজা, ইয়োর সন 1 নম্বরের বাদ। বেনিফিট খাজা চোখ ছোট ছোট করে তাকাতেই ডেজি কথা ঘুরালো। আমতামতা করে বলল, সরি, আমি বলতে চাইছি আপনার ছেলের ভবিষ্যৎ তো অন্ধকার। সারাদিন এভাবে ছন্নছাড়া ঘুরে বেড়ালে হবে? ভার্সিটি যায় না, পড়তে বসে না, সারাদিন এখানে সেখানে আড্ডা। পাড়ার অনেকে তো বখাটে সিতাব নামেও চিনে। হক বাড়ির দুর্নাম করে ছাড়বে আপনার ছোট ছেলে। কথা মিথ্যে নয়, অতি আদরের জন্যই বেনিফিট খাজা কিছু বলতেন না। তবে এখন তার আফসোস হচ্ছে। তিনি বললেন, ইউ রাইট বলেছো বেজি, সরি ডেজি। মাই সান আদরে এমন হয়ে গেছে। নাও আই হোয়াইট করব। ইউ বলো। আপনার কিছু করতে হবে মিসেস গাজা, আমি টাইট দেব, আসছি। কথাটা বলেই ডিজি উপরে চলে এলো। বেনিফিট খাজা কিছুক্ষণ ভেবেও সুরাহা পেলেন না ডিজি কি করবে, তাই আর ভাবলেনও না। টিভিতে মন দিলেন। ডিজি এসে দেখলো শুয়ে শুয়ে ফোন টিপছে সিতাব। গিয়ে বসলো পাশে, বলল, এমনভাবে চললে তো আমার বোনকে পাওয়া হবে না। টাইপিং করা হাত থেমে গেল সিতাবের। চমকালো, ভরকালো, থমকালো, চোখ বড় বড় হয়ে গেল তার। সিতাবের এমন রিয়াকশনে ফিক করে হেসে ফেলল ডেসি। নিজ থেকেই বলল, সেদিন সকালে আবার ফিরে গিয়েছিলে ঘরে? শামাউল চলে যাবার পর তোমাদের কথা শুনেছি, তখন শিওর না বুঝতে পারলেও মেয়েটার কথা যখন বললে বুঝলাম কাহিনী। সিতাব হতাশার শ্বাস ফেলে বলল, তোমার বোন আজকে একটা চর মেরেছে, 142 খান চর। হাসির ফোয়ারা বয়ে গেল। ডিজির হাসিতে বিরক্ত হলো সিতাব। বিরক্তি নিয়েই বলল, হেসো না তো, তোমরা দুই বোনই পাশান। একজন আমার ভালোবাসা বোঝে না, আরেকজন আমার ভাইকে বোঝে না। এখন পর্যন্ত আমার ভাইটা বাসও করতে পারলো না। হাসি থেমে গেল আপনা আপনি। লজ্জা পেল ডিসি। কাঁধে চাপড় বসালো সিতাবের। গলায় কিছুটা রাগ এনে বলল, বেশরম ভাবি হয় তোমার, কি সব বলছো? তো কি হয়েছে? আচ্ছা বাদ দাও, এবার বলো তোমার বোনকে কি করে পাবো? তোমার মতো বখাটে ছেলেকে কোন মেয়ে ভালোবাসবে? আমার বোন আবার পুলিশের এসপি। মানে বুঝো না? তুমি যেভাবে বখাটের মতো ঘুরে বেড়াও তা শুধু টিনেজারদের কাছেই ভালো লাগবে। স্কুলে যাওয়ার পথে তোমাকে সিগারেট ফুঁকতে দেখে তারা হাসবে, লজ্জা লজ্জা দৃষ্টিতে তাকাবে। কিন্তু প্রাপ্তবয়স্ক বুঝতার মেয়ে কখনোই বখাটে দেখে গদগদ হবে না।
তারা চাইবে ভালোবাসা সহ সুন্দর একটি ভবিষ্যৎ। আর প্রত্যেক মেয়েই চায় সে যেন তার স্বামী নিজে গর্ব করতে পারে, ছোট না হতে হয়। ধরো আমার বোন তোমার বউ হলো, সে একজন পুলিশ অফিসার। তাকে যখন কেউ জিজ্ঞেস করবে আপনি তো এসপি, আপনার স্বামী কি করে, নিশ্চয়ই অনেক বড় অফিসার, তখন কিন্তু আমার বোন জবাব দিতে পারবে না, হিমশিম খাবে, তার মাথা নত হবে। কিন্তু কেউ যদি আমাকে এ প্রশ্ন করে, আমি গর্বের সহিত বলতে পারবো আমার স্বামী এই কোম্পানিতে চাকরি করে। কর্ম কোনোটাই ছোট নয় সীতাপ। তুমি যদি রিক্সা চালাও তাতেও সমস্যা নেই, পদার্থ অপদার্থের মধ্যে অনেক পার্থক্য। তাই তোমার করণীয় হলো পড়াশোনায় মন দাও, ছন্নছাড়া ভাব ছেড়ে ফাইনাল ইয়ার তো ভালো রেজাল্ট করো, চাকরি ট্রাই করো, বা বিসিএসও দিতে পারো। যাই করো তোমাকে একটি কর্ম বেছে নিতে হবে, তাহলে আমি মাকে রাজি করিয়ে আমার বাড়িতে কথাটা তুলবো, নচেত না। আর তুমি যদি এইভাবেই জীবন চালাতে থাকো, তাহলে আমি যেভাবেই হোক আপুকে রাজি করি অন্যত্র বিয়ের ব্যবস্থা করব। চয়েস এখন তোমার। শীতাবকে বাস্তবতার সম্মুখীন করিয়ে প্রস্থান নিল ডেসি। শীতাব থম মেরে ভাবতে রইল। ভাবনা তার শেষ হয় না, মুখের ভাবের পরিবর্তন হয় না, ভাবতেই থাকে। সিলভিয়া এসেছে বড় এক কোম্পানিতে। কোম্পানির কাছে কাল রাতে এক চিঠি এসেছে। আজ সকালেই মালিক এসে খবরটি পেয়েছে। তার পূর্বেই লোক জানাজানি হওয়ায় পুলিশকে জানাবে কি জানাবে না দোটানা নিয়ে বাধ্য হয়েই বেশ পরে জানিয়েছে। সিলভিয়া আর দেরি করেনি। কেসের সমাধান সে কোনোভাবেই পাচ্ছে না। আজ একটা সুযোগ পেয়েছে। তবে সমস্যা হলো মালিক কিছুতেই চিঠিটা পুলিশকে দেখাতে চাইছে না, বরং তাদের এড়িয়ে চলতে তদন্তের ভার দিয়ে মিটিং করছে। সিলভিয়া বুঝিয়েছে কাজ হয়নি, তাই বাধ্য হয়েই বড় অফিসারকে জানালো। সে হুকুম দিল নিজের মতো কাজ করবার। সিলভিয়া যেন এটাই চাইছিল। বাঁকা হেসে সরাসরি মিটিং রুমে ঢুকে পড়ল। বিভ্রান্ত সবাই। এমডি ছুটে এসে বাজখাই গলায় বলল, মিটিং রুমে পারমিশন ছাড়া ঢুকছেন কোন সাহসে? বেরিয়ে যান, আপনাদের কাজ আপনারা করুন, আমি সাহায্য করব না। তাহলে আমরা আপনাকে সাহায্য করব ভাবছেন কি করে? সিলভিয়ার গম্ভীর কণ্ঠস্বরে লোকটা একটু ভরকালো। মজা পেল সিলভিয়া, হেসে বলল, অনলি 1 মিনিট সময় দিচ্ছি, চিঠিটা আমাদের হাতে সমর্পণ করুন, নতুবা আমাদের এই অফিস আমরা সার্চ করব, অ্যান্ড আই গেস তা আপনার জন্য মোটেও সুখকর হবে না। ভয় পেয়ে গেল মালিক। তাড়াহুড়ো করে চিঠিটা বের করে দিল পকেট থেকে। হাসলো সিলভিয়া, হাতটা নিষ্পিস করছে। মনের খাইশ মিটিয়ে একটা চর মারতে পারলে ভালো লাগতো। তবে অনেক মানুষ দেখে ইচ্ছেটা নিজের মাঝেই লুকিয়ে রাখলো। মিটিং রুম থেকে বেরিয়ে গাড়িতে বসলো সিলভিয়া। তবে গাড়ি স্টার্ট করতে নিষেধ করলো। কাগজের ভাঁজ খুলে চোখ রাখলো লাল কালির অক্ষরে। আমি জানি আপনি আমাকে চিনাচ্ছেন, খুব ভালো করেই চিনছেন। তা মিয়া, আপনি বড় বেঈমান, ঠকাইলেন আমারে, আমার পাওনা না দিয়ে আমাকে বাদ দিলেন। কি করব বলেন, এখন তো আমার এই বাইসে থাকা লাগবো, তাই শুরু করলাম ডাকাতি। যাই হোক, আগামী 3 দিনের মধ্যে আপনার অফিসে আসবো। একাই আসবো, বাকিদের কাছে 10 লাখ নিতাম, আপনার কাছ থেকে 40 লাখ নিব। কিন্তু মিয়া আমারে ঠকাইছেন সেইটা ভুলবো না। অপেক্ষা করেন কেমন, পুলিশ টুলিশ কইয়েন না, এতে আপনার প্রাণ হারাইতে পারেন, সাবধান। এই পর্যন্তই শেষ। সিলভিয়ার ঠোঁটে জয়ের হাসি ফুটল। এবার খুব তাড়াতাড়ি এই গ্যাংকে ধরে সে এই অফিসের ব্যবস্থা করবে। সময়ের অপেক্ষা। পাশেই ছিল লবিন। চিঠিটা পড়ে বলল, এই কেস সমাধান হলে বাড়িতে আপনার কথা বলবো। কেন? কেন মানে আপনি বুঝতে পারছেন না? না মানে বলছিলাম। চুপ করুন, নিজের কাজ করুন। যতটা সাহস করে বলেছিল সবটা ঘেটে গেল। আর সাহস হলো না লবিনের। চুপচাপ উদাস ভঙ্গিমায় বাইরে তাকিয়ে রইল। রাত বেড়েছে, হকবাড়ির ডিনার শেষ। আজ একটু তাড়াতাড়ি উপরে চলে এসেছে ডেসি। শ্যামল এলো বেশ পরে। অন্ধকার ঘর, বুক তার ধক করে উঠল। ডিজি জানে তো সে অন্ধকার ভয় পায়। কাপা গলায় ডেকে উঠল, তারাফুল, তারাফুল, কোথায় তুমি আছো? ঘর অন্ধকার করে রেখেছো কেন? রিনিঝিনি চুরির শব্দে শ্যামলের ভয় ক্রমশ কমে গেল। ডিজি যে ঘরেই আছে বুঝল সে। কিছু বলার পূর্বেই কয়েকটা প্রদীপ শিখা জ্বলে উঠল। সেই হলদেটা আলোয় শ্যামল দেখল কোনো এক লাল ফুল বসে আছে বিছানায়।
বাহারি সাজের সঙ্গে ঠোঁটের কোণে চেপে রাখা লজ্জা মিশ্রিত হাসিটাই রমণের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শ্যামল মুগ্ধ অনিমেষ দেখে যাচ্ছে অর্ধাঙ্গিনীকে। মৃদু কাঁপছে তার শরীর, অন্তরে অচিন কোনো সুখ বাসা বেঁধেছে। ছোট ছোট পা ফেলে বিছানায় বসে শ্যামল ডেজির নত করে রাখা মুখটা আঁচলে তুলে কপালে চুমু খায়। আবেশে চোখ বুঝে নিজের ভালোবাসার জানান দেয় ডেজি। ফিস ফিস করে বলে, আপনার বাসরের শখ পূরণ হতে যাচ্ছে। শ্যামল যেন আজ হারিয়ে গেছে, বড়ই শান্ত উন্মুখ দৃষ্টি। ডেজি এবার ভীষণ লজ্জা পেল, স্বামীর বুকে মুখ লুকিয়ে মৃদু হাসল। শ্যামল হেসে বলল, আমার তারাফল দেখছি বরকে কাছে টানা জাদু জানে, আদর নেওয়ার খুব ইচ্ছা বুঝি। ডেজি বুক থেকে মাথা তুলল, চোখ রাঙিয়ে কিছু বলবে, শ্যামল চেপে ধরল মুখ। এই মেয়েকে এখন রাগানোর মানে তার এত স্বাদের বাসর, এত শখের ফিলিংসের মৃত্যু ঘটানো, তা সে চাইছে না। হেসে বলল, রাগ করছো? রাগলে তোমাকে মোটেও সুন্দর লাগে না। কিছুটা সময় থেমে আবার বলল, এইবার একটু কাছে আসি, একটু একটু করেই ভালোবাসবো। কি সুন্দর চাওয়া! তারাফুল তো প্রস্তুত ছিলই বরের ভালোবাসায় নিজেকে রাঙাতে। এমন আবেদনময় পুরুষ কণ্ঠস্বর যেন তার মনকে আরো উতলা করে তুলল। ফিসফিস করে বলল, একটু কাছে আসুন, একটু একটু করেই ভালোবাসুন, আমি একটু একটু করেই সুখ কুড়াবো। আজকের সকালটা অন্যরকম, একটু নয় বেশি। বেনিফিট খাজা মাথায় বরফের টুকরো দিয়ে বসে আছেন। মূলত তিনি আকস্মিক শখ পেয়েছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট ছেলেকে ব্যাগ নিয়ে ডাইনিংয়ে বসে থাকতে দেখে তিনি কিছুটা অবাক হলেও যখন শুনলেন এখন থেকে রোজ ভার্সিটি যাবে সিতাব, তখন যেন তার মাথা ঘুরে উঠল। দীর্ঘ 2 বছর পর সিতাব ভার্সিটির নাম করল। এমনিই তো পরীক্ষার সময় একটু যায়। সিতাব খেয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু বেনিফিট খাজা নিজের শখ থেকে বের হতে পারেননি। বিস্মিত ডেসিও তার কথাটা যে কাজে লাগবে সে এতটাও আশা করেনি। সিতাব যে ঘাটঠারা একরোখা স্বভাবের ছেলে, তাকে থানার সামনে ছাড়া ভার্সিটি পাঠানো এতটা সহজ হবে না। ডেজি তাই ভেবেছিল, কিন্তু সে ভুল। ছেলেটার ভালোবাসা তাকে বিস্মিত করে চলেছে ক্ষণে ক্ষণে। নিজের বিস্মিত ভাব কাটিয়ে ডেজি বেনিফিট খাজার নিকট এগিয়ে গেল। মাথা থেকে বরফের টুকরোটা সরিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনি তো ভারী নাটকবাজ মহিলা, এই রকম ঢং করছেন কেন মিসেস খাজা? বলেছিলাম না আপনার 2 ছেলেকে মানুষ করব। মিসেস ডেজি লস্কর নিজে কথা রেখেছে, এখন আপনাকে একটা কথা রাখতে হবে, প্রমিস করতে হবে। মিসেস বেনিফিট খাজা সোফা থেকে উঠে দাঁড়িয়ে ডেজিকে জড়িয়ে ধরলেন। মোটা সোটা শরীরের মাঝে ডেজি হাঁসফাঁস করে উঠল, হাসিও পেল খানিক। পরক্ষণেই বেনিফিট খাজা ডেজির কপালে চুমু দিয়ে ছেড়ে দিলেন। গদগদ হয়ে বললেন, ইউ ডেজি বেজি, ইউ জিনিয়াস। মাই বিলিভ হচ্ছে না, মাই সান এত গুড হয়ে গেল হোয়াইট করে। আপনার ছেলে দুটো আগে থেকেই ভালো, শুধু সঠিক শিক্ষার অভাব ছিল। আমি এসে গেছি না, সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে ওকে, কি প্রমিস বলো বলো। এখন বলবো না, যখন বলবো তখন রাখতে হবে। বেনিফিট খাজা কিছুক্ষণ ডেজির দিকে তাকিয়ে নিজের ঘরে চলে গেলেন। ডেজি অনেকক্ষণ ভাবল, কথা তো দিয়ে ফেলেছে, যদি কেউ রাজি না হয়। সবচেয়ে বড় সমস্যা তো সিলভিয়া নিজে। ফাইনাল ইয়ারের রেজাল্ট আজ। কেটে গেছে অনেকগুলো মাস, সপ্তাহ। সিতাবের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে রেজাল্টের ডেট চলে এসেছে। হক বাড়ির চিত্র সেই একই। 2 শাশুড়ি বৌমা বাড়িটিকে মাতিয়ে রেখেছে খুনসুটি দিয়ে। এত মাস পড়াশোনায় নিজেকে ডুবিয়ে রাখলেও সিলভিয়ার কাছে আগে যেমন ছিল আজও সিতাব তেমনই আছে। চরের সংখ্যাও আজ 142 থেকে 189 ঠেকেছে। সিতাবের হিসেব করে রাখা চুমুর সংখ্যাও 378 গিয়ে থেমে আছে। 80 করতেই যাচ্ছে সে। রেজাল্ট নিয়ে কোনো চিন্তা তার নেই। তার একমাত্র চিন্তাই হলো সিলভিয়াকে কি করে জ্বালানো যায়। তবে আজ সে খালি হাতে যাবে না। জানে না আজ তার ভাগ্যে কি আছে, আদৌ সে ভালো রেজাল্ট করতে পারবে কিনা। শুধু জানে আজ সিলভিয়ার কাছে পজিটিভ বা নেগেটিভ কোনো একটা কাটকাট উত্তর সে আদায় করিয়ে নেবে। কম্পিউটার দোকানেই বসেছিল সে। রেজাল্ট পাবলিশড হওয়া মাত্রই বের করতে সফল হয়েছে, এবং কি তার ঠোঁটের চিন্তার বদল হাসি ফুটেছে। কয়েক মাসের পরিশ্রম তার বিফলে যায়নি। রেজাল্টের কপি নিয়ে সিতাবার দেরি করে না। কিছুটা দূরেই থানা, তাই দৌড়াতে থাকে। খুশিরা যেন উপচে পড়ছে। সে যখন থানায় পৌঁছালো তখন লাঞ্চের সময়। সিলভিয়া বেরিয়েছে ক্যাফেতে যাওয়ার জন্য। সিতাবকে দৌড়ে আসতে দেখে পুরো কুচকায় সে। দাঁড়িয়ে পড়ে। সিতাব এসে
সিলভিয়ার পাশে থাকা লবিনকে তোয়াক্কা করে না, হাঁটু গেড়ে বসে রেজাল্ট শিট বাড়িয়ে দিয়ে বলে, দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফল, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি সিলভিয়া রেড। শুধুমাত্র তোমার জন্য। আমার এত পরিশ্রম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার এত রাত জাগা, এত দৌড়ঝাঁপ শুধুমাত্র তোমার জন্য। বখাটে থেকে শান্ত শীতাবে রূপান্তর তোমার জন্য। আমার জন্য কিছু করো না সিলভিয়া রেড, শুধুমাত্র রেজাল্ট শিটটা হাতে তুলে নিয়ে বুঝিয়ে দাও তোমার জীবনের শীতাব যাবে কিছুটা হলে প্রভাব রাখে। কি এক আকুল আবেদন নিবেদন। সিলভিয়া খানিক কেঁপে উঠল। আশেপাশের সবাই বিস্মিত পানে দেখছে। লবিন কটমট করে তাকিয়ে আছে শীতাবের দিকে। সিলভিয়াকে চুপ থাকতে দেখে শীতাব আবার বলল, 189 খান চরকে দ্বিগুণ করে 378 খান চমু। এক চমু বাদ দিলে 377 খান চমুতে পরিণত করার সুযোগ দেবে সিলসিলা রানী। কথাটা বলতে দেরি, ঠাস করে চর পড়তে দেরি হয়নি। গালে হাত দিয়ে শীতাব ঠোঁট উল্টে তাকায়, মন খারাপ করে বলে, 190 খান চর খেয়েও তোমার পিছু পড়ে আছে। আমার ভালোবাসাকে হেলা করো না, তোমার চাকরিতে সমস্যা হবে দেখো। ছেলে মানুষই অভিশাপ। সিলভিয়া কটমট করে তাকিয়ে ফের আরেকটা চর মারল। মেয়েটা হঠাৎ রেগে গেল কেন শীতাব বুঝল না। প্রথমে তো ঠিকই ছিল। শীতাব বুঝলো এই মেয়েকে বলে আর লাভ নেই, যা করার তাকেই করতে হবে। উঠে দাঁড়িয়ে এক পলক সিলভিয়ার দিকে তাকিয়ে থুতনিতে হাত রেখে কিছুক্ষণ ভাবল। পরক্ষণেই উবু হয়ে পায়ের জুতা খুলে হাতে নিল। মিটিমিটি হেসে চর জলদি এগিয়ে এসে টুস করে সিলভিয়ার কপালে চুমু বসিয়েই দৌড় শুরু করলো। যে সেই দৌড় নয়, এই দৌড় হয়তো চ্যাম্পিয়নকেও হার মানিয়ে দিবে। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল শীতাব। হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। সিলভিয়া এখনো তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শীতাব চিৎকার করে বলল, 382 খান চমুর মধ্যে দুটো বাদ দিলে 380 খান চমু পাওনা রইলাম সিলভিয়া রেড। বাসরাতে অবশ্যই তাড়াতাড়ি করে নেব। খেয়ে দিয়ে শুরুটা এনার্জি এনো। আবার দৌড় শুরু করলো। সে দৌড় থামালো রিক্সা পেয়ে। চটজলদি উঠে বসলো শীতাব। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। বাড়ির সামনে আসতেই নেমে পড়ল সে। রিক্সাওয়ালাকে 50 টাকা বাড়িয়ে দিতেই তিনি বলল, ভাঙতে নাই তো? 50 টাকা ভাঙতে হবে না? 45 টাকা ভাড়া, 5 টাকা না দিলে কি হইব? আসলেই ভাঙতি নাই। চোখ ছোট ছোট করে তাকালো শীতাব। দুরন্দর লোক, মিথ্যা বলছে কি করে। 50 টাকাটা নিয়ে নিল শীতাব। মানিব্যাগ সহ 2 পকেট হাতড়ে 45 টাকা বের করলো। এখন আর তার তাড়া নেই। রিক্সাওয়ালা কেমন করে দেখছে শীতাবকে। 45 টাকা দিয়ে শীতাব বিজয়ীর হাসি দিল। বলল, যার তার সাথে চালাকি করে পারা যায় না। যেখানে আমি প্রতি পদের টাকা হিসেব করে রাখি, সেখানে 5 টাকা মেরে খাবা এই শীতাব জাবির কাছে? এত সহজ শালা বাটপার। রিক্সাওয়ালাকে বকতে বকতে ভেতরে ঢুকলো শীতাব। তখনই তার মনে পড়লো সে খুব তাড়াহুড়ো করে আসছিল। আবার পায়ের গতি বাড়িয়ে দিয়ে উপরে চলে গেল। ডেজি ফোনে কথা বলছিল। শীতাব এসে সরাসরি বলল, ফার্স্ট ক্লাস পেয়েছি ভাবি, এবার তুমি তোমার কথা রাখো। তোমার বোনকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। পুরুষ হচ্ছে বলে ভাব দেখায়, বাসার ঘরের ভাব আমি সব বের করবো। গুনে গুনে 380টা চমু না দেওয়া পর্যন্ত নিস্তার নেই। হক চকিয়ে গেল ডেজি। ফোনের উপরে ভেসে থাকা মা নামটার দিকে উদাস নয়নে তাকিয়ে রইল। আরেকবার সীতাবের দিকে তাকালো। ওদিকে সীমা শিকদার সবই শুনেছে, খেপেও গেছে সে। এক মেয়েকে দিয়ে ভুল করেছেন, আরেকজন দিয়ে সে ভুল বাড়াতে চান না। ডিজি দেরি না করে কল কেটে দিয়ে সীতাবের পিঠে ধুমধাম কিল বসালো। আহাম্মক হয়ে গেল সীতাব। মারছো কেন ভাবি? মারবো না, বেশরম পাবলিক। আম্মুর সাথে কথা বলছিলাম। সীতাব শুনে ফেললো সে। সেদিকে সীতাব কানই দিল না। উদাস হয়ে ঘরের ছাদের দিকে তাকালো। বলল, আমাকে কথা দিয়েছো ভাবি, রেজাল্ট করে দেখিয়েছে, এবার বিয়ের ব্যবস্থা করো। চাকরি পাওনি সীতাব? আমি কর্মের কথা বলেছি, শুধু রেজাল্ট নয়। ডেজির দিকে আর চোখে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সীতাব। পায়চারি করতে লাগলো অস্থির হয়ে। মেজাজ তার গরম হয়ে যাচ্ছে। ল্যাপটপ বের করে চাকরির সার্কুলার দেখে নিল। কয়েকটা ভালো মানের চাকরির আবেদনের প্রাথমিক কাজ শেষ করলো ঘরে বসেই। বাকিটা পরে করবে। ইন্টারভিউ শেষ করে চাকরিতে জয়েন করতে আরও 2-3 মাস লেগে যাবে। আবার চাকরি নাও মিলতে পারে। কিছু ভাবতে পারছে না সীতাব। ফোন দিল বন্ধুকে। হ্যালো, চাকরি চাই কোন একটা? সেলসম্যান, কম্পিউটার অপারেটর বা রিসেপশনিস্ট, যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবে? নেগেটিভ রেসপন্স। সীতাব আবার ল্যাপটপ নিয়ে বসলো। সার্চ করলো, ফলাফল শূন্য। মাসের শুরুতে সব বুকিং হয়ে গেছে। হতাশ হয়ে শুয়ে পড়লো সীতাব। আর ভালো লাগছে না। তখনই হুট করে মনে পড়লো ডেজির কথা। রিক্সা চালানো কর্ম, আর ডেজি কর্মের কথা বলেছে। ধপ করে উঠে বসলো সীতাব।
এক নিমিষেই ঠিক করে নিল সে 2-3 মাস রিক্সাই চালাবে, তবুও সে জলদি বিয়ে করবে। লবিনকে তার ঠিক লাগে না। কাউকে কিছু না বলেই শীতাব নিজের মতো বেরিয়ে পড়ল। খুঁজে খুঁজে পাড়ার রিক্সার গ্যারেজে পৌঁছে গেল। হক পরিবারে বেশ সুনাম থাকে, কেউ তেমন না করল না। নাম ঠিকানা লিখিয়ে রিক্সা নিয়ে বের হলো শীতাব। আগে নিজ বাড়িতেই যাবে, ডেজিকে দেখাবে, আজকে এসে প্রস্তাব পাঠাবে। রিক্সা চালাতে বেশ লাগছে তার। এমনভাবে চালাচ্ছে আর গুনগুন করে গান করছে, মনে হচ্ছে সে রিক্সা চালাচ্ছে না, চালাচ্ছে উড়োজাহাজ। পরন্ত বিকেলের সূচনা, সূর্যের হালকা রশ্মি। হক বাড়ির ছাদে লুটোপুটি খাচ্ছে। শীতাব সবে গেট পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো। দারোয়ানের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মুখ বিশাল অদ্ভুত দেখতের দারোয়ান নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারল না। তার পূর্বেই বেনিফিট খাজা ছোট ছেলেকে রিক্সা চালাতে দেখে মাথা ঘুরিয়ে ঠাস করে পড়ে গেলেন জমিনে। মোটা সোটা শরীর মাটি স্পর্শ করা মাত্রই মনে হলো প্রকাণ্ড এক ভূমিকম্প হয়ে গেল। কেঁপে উঠল ডেজি। শাশুড়ি বৌমা বাগানে বসে গল্প করছিল। ডেজি ইচ্ছে করেই খুব ভালো ভালো কথা বলছিল। বেনিফিট খাজা ক্রমশই গদ হয়ে আরেকটু ফুলে যাচ্ছিলেন। মুখ্যম সময়ে শীতাবের কথাটাই বলতে যাচ্ছিল ডেজি। এর মধ্যে শীতাব রিক্সা নিয়ে প্রবেশ করে। যা দেখে এতক্ষণের গদগদ ভাব কাটিয়ে বেনিফিট খাজা বেহুশ হয়ে পড়ে যান। ডেজি শাশুড়ির পাশে বসে ছুটে আসে শীতাবও। মায়ের মাথা কোলে রেখে ডাকতে শুরু করে। কাজের লোক পানি নিয়ে আসে, ছিটিয়ে দেয় মুখে। বেনিফিট খাজা পিটপিট করে চোখ খুলেন। শীতাবকে দেখে আতকে ওঠেন, বলেন, মাই সান, না হয় ইউ ফেল করেছো তাই বলে ইউ রিক্সা চালাবে? ইউ ম্যাড হয়ে গেছে। শীতাব কিছু বলতে পারল না। তার পূর্বেই বেনিফিট খাজা পুনরায় বলে উঠলেন, নাও মাই সিস্টারকে কি বলবো? বলেছিলাম মাই সান পাস করলে হার ডটারকে নিয়ে আসবো ওয়াইফ করে। এই মিসেস গাজা, কথা না শুনে নাটক শুরু করেছেন। শীতাব তো ফেল করলো। ডেজি আর কিছু বলতে পারলো না। হাত দিয়ে মুখ চেপে ধরেছে শীতাব। ডেজি করতে থাকে। এগিয়ে শীতাব মাকে বলে, মম, আমি খুব সরি, একটুর জন্য পাস করতে পারিনি। আমি তো চেষ্টা করেছি। বলো, তুমি কি রাগ করেছো আমার উপর? মলিন কণ্ঠস্বর। বেনিফিট খাজা ছেলের মুখ আঁচলে তুলে নিলেন, বললেন, মাই সান, ইয়োর মম বিগ ব্যাড নয়। মাই সান ফেল করেছে তো হোয়াট হয়েছে? ইউ চিন্তা করো না। মম, একজন ফেল করে ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিতে না তো তাহলে খালাই কেন দেবে? মেয়েটার সাথে অন্যায় করা হবে। আবার তুমি বলতে চাও তোমার ছেলে ফেল করেছে, তোমার এই কুটনি বোন ঠিকই হাসবে, তোমার মান সম্মান সব যাবে। তাই তুমি তাদের মুখের উপর না করে দিবে, বলবে মাই সান ওয়ান গার্লকে লাভ করে অ্যান্ড আই মাই সানের লাভকে মেনে নিয়েছি, বিকজ মাই কাছে মাই সানদের যাওয়া আগে। ঠিক মায়ের মতোই বলল শীতাব। বেনিফিট খাজা হা করে তাকিয়ে আছেন। ডেজি শীতাবের এমন করার মানে না বুঝে চুপ করেই আছে। সে বললে আবার খেটে যেতে পারে। বেনিফিট খাজা ভাবলেন কিছুক্ষণ, তারপর গদগদ হয়ে বললেন, মাই সান, ইউ এত বুদ্ধি, আই নাও ক্যান্সেল করে দিচ্ছি। বেনিফিট খাজার খুব তাড়া, সাথে সাথে ফোন দিয়ে না করে দিলেন। তারপর একগাল হাসলেন, পরক্ষণেই কিছু একটা ভেবে বললেন, বাট মাই সান, আন্টি যখন জানতে চাইবে গার্লটি হো তখন হোয়াট বলবে? এত বাবার কি আছে? আমার মতো ফেল্ড ছেলেকে বিয়ে করবে মম? তুমি একটা কাজ করতে পারো, এমন কোনো মেয়ে খোঁজো যে চাকরি করে, আমাকে সব বলতে পারবে। ছেলের বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন বেনিফিট খাজা। মাটি থেকে উঠে নিজের ঘরে চলে গেলেন। চাকরি করা মেয়ে খুঁজতে হবে। বেনিফিট খাজা যাওয়া মাত্রই শীতাব ডেজির পা ধরে ফেলল। কাদো কাদো মুখ করে বলল, তুমি বলেছিলে ভাবি রিক্সা চালানো কর্ম, আমি রিক্সায় কিনে নিয়ে এসেছি। চাকরি ইন্টারভিউ দেরি আছে, আমি 2-3 মাস রিক্সা চালিয়ে বউকে পারবো। প্রায় কাজ আমি করে দিয়েছি, বিয়ে ভেঙেছি, চাকরিওয়ালা মেয়ের কথা মাথায় ঢুকিয়েছে। এখন তুমি শুধু সিলসিলা রানীর কথাটা মমের মাথায় ঢুকিয়ে দাও। ডেজি কি বলবে বুঝতে পারলো না। শীতাবের মাথায় গাঁটটা মেরে বলল, মিথ্যে বললে কেন তুমি? মা পরে যখন জানতে পারবে। আরে বাবা, আগে পেটে হয়ে যাক, তারপর পুরো দুনিয়া গোল্লায় যাক, আমার কিচ্ছু যায় আসে না। ডেজি বুঝলো এ পাগলকে বুঝিয়ে লাভ নেই। সে চলল শাশুড়ির কাছে। বুক ধুকপুক করছে, গলা মনে হয় শুকিয়ে যাচ্ছে, ভয় লাগছে, কিভাবে নেবে কে জানে। বেনিফিট খাজা তখন কথা বলছে। ডেজি এসে উকি দিতেই তিনি জলদি করে ফোন রেখে হাসি মুখে অনুমতি দেন। ডেজি গিয়ে বিছানায় বসে কিছুক্ষণ আমতা আমতা করে। বেনিফিট খাজা বুঝতে পেরে বলেন, এই ডেজি বেজি, ইউ সামথিং বলো। আসলে মা, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনি তো চাকরিওয়ালা মেয়ে খুঁজছিলেন,
শীতাব আমাকে মনে করিয়ে দিল আমার বোন সিলভিয়া রেডকে ওর ভালো লাগে না, মানে আপনাকে বলতে সাহস পাচ্ছিল না। মাথা নত করে কথাটা বলেই ডেজি এক পলক বেনিফিট খাজার দিকে তাকালো। পিলে চমকে উঠল তার। ভীষণ রেগে গেছেন বেনিফিট খাজা, চোখ মুখ লাল হয়ে এসেছে তার। তিনি গর্জে বলে উঠেন, ওই বেয়াদব গার্লকে আই মেনে নিব না। ইউ বেজি মাই রুম থেকে গেট আউট হও। আই মাই সিস্টার ডক্টরের সাথে মাই সানের বিয়ে দেব এবং হোয়াট টুডে। দরজার আড়াল থেকে সবটাই শুনল শীতাব। যা ভয় পেয়েছিল তাই হলো। বুকের ভেতর শেষের কথাটা যেন ধরাম করে লাগলো। ভালোবাসাকে হারানোর ভয় ক্রমশ তাকে পাগল করে তুলছে। ডেইজি ঘর থেকে বের হলো না, জেদ ধরে বসেই রইল। ছেলেটাকে সে কথা দিয়েছিল মুখ খুলে কিছু বলবে, তার পূর্বেই শীতাব ঘরে ঢুকে মায়ের পায়ের কাছে বসে পড়ে। লাল চোখ দেখে আটকে ওঠেন বেনিফিট খাজা। মায়ের হাত জোড়া নিজ হাতের মুঠোয় পুরে শীতাব বলে, আই লাভ সিলভিয়া রেড মম। চমকালেন বেনিফিট খাজা। সেই সাথে রাগটাও বেড়ে গেল। মনে পড়ে গেল সিলভিয়ার করা অপমান। সেসব তুলে ধরার সুযোগ শীতাব দিল না। বলল, ওই মেয়েটির পেছনে আমি গত 3 বছর ধরে ঘুরছি। সে 2য় বর্ষ থেকে যখন তখন ছুটে যেতাম। হুট করে ভার্সিটি যাওয়া শুরু করেছিলাম কেন জিজ্ঞেস করতে না? তার কারণ ওই মেয়েটি চুরকির মতো ঘোরার অভ্যাস হয়ে গেছিল। তবু মেয়েটা আমাকে পাত্তাই দেয়নি। এই যে আবার আমাকে ভার্সিটি যেতে দেখছ, সবটাই ওই মেয়ের জন্য। পড়াশোনা মনোযোগী হওয়া, পকেটে জীবন বাদ দিয়ে ভালো পথে ফিরে আসা, একদিনে 2-3 প্যাকেট সিগারেট শেষ করা আমি এই কয়েক মাসে মাত্র 3 বার সিগারেট খেয়েছি এই মেয়েটার জন্য। আমি ফিল করিনি মম ফার্স্ট ক্লাস পেয়েছে। চাকরির আবেদনও করেছে একমাত্র এই মেয়েটার জন্য মম। ভাবি বলেছিল মানুষ হতে হবে, চাকরি করতে হবে, তবেই তোমাকে মানবে। সিলভিয়া আমার হবে। আমি সবটাই করেছি মম। এমনকি আজ ভাবি বাড়িতে ওই মেয়েটার জন্যই। ওই মেয়েটা একটু এমনই মম, কাটকাট কথা বলে, অন্যায় সহ্য করতে পারে না, মুখে লাগাম নেই। কিন্তু ওর মতো ভালো মেয়ে আর হয় না মা। মেয়ের নাও না মম, আমি সিলভিয়াকে বড্ড বেশি ভালোবাসি। মম মরে যাবো ওকে ছাড়া। ওই লবেন ছেলেটা কবে থেকে সিলভিয়ার পেছনে পড়ে আছে, বাড়িতেও বলবে, আর সিলভিয়ার মা ঠিকই রাজি হবে। আমাকে এনে দাও না মম, আমার সিলভিয়াকে চাই, এনে দাও না। পুরুষ মানুষের কাঁদতে হয় না, কিন্তু ছেলেটা কাঁদছে, গড়িয়ে পড়ছে জল। বেনিফিট খাজা স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন ছেলের পানে। তার ছোট ছেলেটা যে 3টে বছর একটা মেয়েকে এতটা ভালোবেসে আসছে সে ঘুণা করেও টের পায়নি। বেনিফিট খাজা ছেলেকে বিছানায় বসালেন, তাকালেন ডেজির দিকে। মেয়েটা নিজেও বিস্মিত। তিনি মুচকি হেসে বললেন, তোমার বাড়িতে জানো আমরা আসছি। শীতাব ফট করে মায়ের দিকে তাকালো। তার বিশ্বাস হচ্ছে তার মম তার কথা মেনে নিল। অপছন্দের মেয়েটাকে নিজের ঘরেই তুলবে। বেনিফিট খাজা ছেলের অবাক মুখশ্রী দেখে হাসলেন, গালে আদুরে হাত বুলিয়ে বললেন, মায়েদের কাছে সন্তানের সুখের চেয়ে আর কিছু বড় হয় না। মেয়েটা একটু অমন, তবে খারাপ না। আমার ছেলের পছন্দ, খারাপ হতে পারেই না। শীতাব জড়িয়ে ধরল বেনিফিট খাজাকে। ডিজি আর এক মুহূর্তও দেরি করল না, নিজের ঘরে ছুটে এসে ফোন দিল মাকে। সীমা শিকদার কথা শোনা মাত্রই নাকচ করে দিলেন। ডিজি রেগেই বলল, মা, আমার শ্বশুর বাড়ির লোক যাবে, তুমি না করছো? না, করব না। তোরা তো ঘুরতে আসবি না, আমি কিছুতেই ওই বাড়িতে আর এক মেয়ে দেব না। কথা বাড়িও না মম, আমরা আসছি। তুমি আপুকে বাড়িতে থাকতে বলবে, পরের কথা পরে হবে। ডিজির সাথে সাথে ফোনটা কেটে দিল, না হলে কথাই কথা বাড়বে। ঠিক করলো বাড়ি গিয়ে ভালো করে বুঝাবে। খানিক চিন্তাও হচ্ছে তার, সিলভিয়া ঠিক কিভাবে নিবে সেটাই বুঝতে পারছে না। এরপর আর ভাবলো না, সব চিন্তা বাদ দিয়ে সে মনের সুখে সাজতে লাগলো। খুশিতে তার প্রাণ যায় যে অবস্থা। প্রায় আধা ঘন্টা হয়ে এলো হকবাড়ির সদস্যরা লস্কর বাড়িতে এসেছে। এখন পর্যন্ত সিলভিয়ার খোঁজ নেই। সীমা শিকদার যতটা পেরেছেন আপ্যায়নের ব্যবস্থা করেছেন। ফোন করার পরপরই সে এসে পড়বে তিনি ভাবেননি। বেনিফিট খাজা আশপাশ দেখে জিজ্ঞেস করলেন, ওই গার্লটা হোয়াট? শীতাবের মনটাও আকুপাকু করছিল। ডিজি ফট করে উত্তর দিতে পারল না। সীমা শিকদার আমতামতা করে বললেন, এই তো চলেই আসবে, আপনারা খান না। বলতে বলতে সত্যিই সিলভিয়া চলে এলো, এবং কি শীতাব্দের দেখে তার কোনো রূপ প্রতিক্রিয়া হলো না। সরাসরি নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে আবার নেমে এলো নিচে। ভূমিকাহীন সে বসলো সোফায়। সীমা শিকদার চোখ রাঙালেও পাত্তা দিল না সিলভিয়া। নিজের মতো বলল,
কি কি যৌতুক হিসেবে চাইবেন মিসেস গাজা? ভরকালেন বেনিফিট খাজা সাথে সাথেই উত্তর দিতে পারলেন না। মায়ের হাতের উপর হাত রেখে সিতাব মুচকি হেসে বলল, যৌতুক হিসেবে না হয় তুমি আমার স্বপ্নটা আমাকে দাও, আমি যত্ন করে লালন করব। সিলভিয়া শান্ত দৃঢ় দৃষ্টিতে তাকালো, নিজেও মুচকি হেসে বলল, মিসেস খাজা আপনি জানেন আমি আপনার ছেলে থেকে 2 বছরের বড়? এবারও উত্তরটা সিতাবই দিয়ে দিল। ভালোবাসার বিচার শুধু হৃদয় দেওয়া হয়, বয়স দেওয়া হয় না। মানুষ নানা কথা বলবে, বুড়ি বলবে বোনের দেবরকে ওটিয়ে বিয়ে হয়েছে। মানুষ তো মানুষকে পাগল বলে, তাতে কি পাগল খেপে চায় নাকি পাগল মন খারাপ করে? সে তার মতো অযথায় হাসে, লাফায়, ঘুরে বেড়ায়। তাহলে আমি ভালোবাসার পাগল কেন ছন্দ বলে মানুষের কথা কান দেব, মন খারাপ করব? আমি আমার মতো ভালোবাসা নিয়ে হাসবো, নাচবো, ঘুরে বেড়াবো, শুধুই ভালোবাসবো। বেকার ছেলের কাছে কোনো বাপ মা মেয়ে দিবে? ভুল, বেকার নয়। ভাবি বলেছিল রিক্সা চালানোটাও কর্ম। আমি নয় চাকরি না হওয়া পর্যন্ত ওই পেশাটাকে বেছে নিলাম, হালাল উপার্জন বউকে খাওয়াবো। একজন পুলিশের এসপি রিক্সা চালককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে ভাবা বোকামো নয়? সেটা সম্পূর্ণই পুলিশের এসপির ভাবনা। আমার কাছে রিক্সা চালক, কুলি, দোকানের কর্মচারী বা চাকরিজীবী সবাই সমান। নিজের শক্তি বুদ্ধি খাটিয়ে তো রোজগার করছে। চাকরিজীবী হলে তো শিক্ষিত চাকর, রিক্সা চালক হলেও অশিক্ষিত চাকর, উভয় কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট করে। এক্ষেত্রে রিক্সা চালকই মনে হয় এগিয়ে, স্বাধীন মতো সে রোজগার করবে, যেদিন ইচ্ছে হবে রিক্সা নিয়ে বের হবে, যেদিন ইচ্ছে হবে না বের হবে না। আমার মতো শিক্ষিত চালকও হয়তো আছে। সিলভিয়া এক পলক সিতাবকে দেখে উঠে দাঁড়ালো, হন হন করে চলে গেল উপরে। সিতাব মায়ের দিকে করুণ চোখে তাকালো। মেয়েটা হ্যাঁ না কিছুই বলে গেল না, রাগ খানিক ডিজিরও হলো। সেও পিছু নিল বোনের। সীমা শিকদার এবার খুশিতে গদগদ। এতক্ষণ নানা করছিলেন, সিতাবের কথায় পটে গিয়ে রাজি হয়ে গেছেন। প্রার্থনা করছেন মেয়েও যেন রাজি হয়। সিলভিয়ার ঘরে গিয়ে ডিজি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ না কিছুই বললে না আপু? সিলভিয়া বোনের দিকে তাকিয়ে আলমারির দিকে ছুটে গেল। কি যেন খুঁজতে খুঁজতে গম্ভীর স্বরে বলল, 10 মিনিট পর সিতাবকে ছাদে পাঠাবি, একা। উকিঝুঁকি মারা আমার একদম পছন্দ নয়। বোনের ভরাট কণ্ঠস্বর শুনে পাল্টা প্রশ্ন করার সাহস হলো না। নিচে নেমে এলো সে। টেনশনে এবার মাথা ফেটে যাচ্ছে। আগে ভাগে না জানানোর জন্য যদি সিতাবকে বকে, শ্বশুর বাড়িতে তার মুখ থাকবে না। আল্লাহ আল্লাহ করে নিচে নেমে এলো। ঠিক 10 মিনিট পরেই সিতাব ছাদের দিকে এলো। যত এগোচ্ছে বুকের ধুকপোকানিটা তত বাড়ছে। শরীর মৃদু কাঁপছে তার, খানিক ঘামছেও সে। এবার যদি নামত করে সিলভিয়া, আর জীবনে পাওয়া হবে না সিতাবের। অপমানে বেনিফিট খাজা হয়তো আজই তার বোনের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। ছাদের দরজাটা খোলা। সিতাব তবুও একটু আওয়াজ করলো। সিলভিয়া শুনতে পেয়ে বলল, আয়। সিতাব এগিয়ে গেল। রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আছে সিলভিয়া। পাশে দাঁড়িয়ে বলল, 380 খান জমো পাওনা আছে, দেনাদার কি পাওনাদার কি সুযোগ দেবে? সিলভিয়া ঠোঁট বেঁকিয়ে হেসে মুখোমুখি দাঁড়ালো সিতাবের। সিতাব কিছু বলার পূর্বেই স্বভাব বশত ঠাস করে লাগিয়ে দিল চর। আপনা আপনি গালে হাত চলে গেল সিতাবের। এবারও ঠোঁট উল্টে বলল, আবার চর? 191 চর, 2 চমু পেরে গেল। শেষ হওয়া মাত্রই আরো 2 চর। সিতাব আহাম্মক হয়ে তাকিয়ে রইল। যা দেখে সিলভিয়ার রাগটাও বেড়ে গেল। ঠাস ঠাস করে আরো 2 চর মেরে অন্যদিকে তাকালো সে। গাল লাল হয়ে গেছে ইতিমধ্যেই। তবুও সিতাবের চোখ মুখে রাগ ব্যথার আভাস নেই। সে বোঝার চেষ্টা করছে আসলে সিলভিয়া কেন তাকে মারছে, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। হুট করিয়ে সিলভিয়া বলল, সিলভিয়া রেড এটা ফুলের নাম হলেও সিলভিয়ার আরেকটা অর্থ আছে, বন, জঙ্গল। আর সিতাব যাবি অর্থ বনের দ্রুত হরিণ। ডাক্তারের ব্যাপার না, 2 নামের অর্থ কেমন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। বনের দ্রুত হরিণ যেমন বনকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, বনের এপাশ ওপাশ ছোটাছুটি করে, তেমনিভাবে সিতাব জাবি নামক জুনিয়র ছেলেটা সিলভিয়া রেডের মনে কি করে আঁকড়ে রইল বুঝতেই পারলাম না। মন থেকে তো মস্তিষ্কে ছুটে এলো। এখন সিতাব জাবি সিলভিয়া রেডের সর্বত্র বিচরণ করে। সিলভিয়া কথা শেষ করা মাত্রই সিতাবের লাল হয়ে আসা গাল 2 যত্ন নিয়ে ছুঁয়ে দিল। বিস্মিত স্তব্ধ সিতাব চোখ বড় বড় করে সামনের যুবতীকে দেখছে। সিলভিয়া এবার আরেকটু কাছে এলো। ফিসফিস করে বলল, যে ছেলেটা সিলভিয়া রেডের সর্বত্র বিচরণ করে সে কেন গরুটাকে চমতে সন্তুষ্ট হবে? ভালোবাসা তো অগণিত, তাহলে চর হোক বা চমক। সিতাব আর নিতে পারল না। কাঠখোট্টা গম্ভীর সিলভিয়া রেডকে নতুন রূপে দেখে হৃদযন্ত্র স্পন্দন নিতে ভুলে গেছে।
এই সিলভিয়ার মুখে ভালোবাসার কথা যেন পারমাণবিক বোমার মতো মনে হচ্ছে, যার বিস্ফোরণে তার হৃদয় থমকে গেছে। বুকে হাত চেপে ধরল শীতাব। আকস্মিক রূপটা মানতে না পেরেই লুটিয়ে পড়ল ফ্লোরে। আহাম্মক হয়ে গেল সিলভিয়া। কি থেকে কি হলো কিছুই বুঝল না। পরক্ষণেই শীতাবের বুক চেপে ধরা হাতটার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। এ হাসি যেন থামতে চায় না। আনন্দের বহিঃপ্রকাশ, প্রাপ্তির খুশি। বিয়েটা হয়ে গেল। অল্প কিছুটা সময়ের মধ্যেই বিয়েটা হয়ে গেল। শীতাবের ঘরে চুপটি করে বসে আছে সিলভিয়া। ছেলেটা এত তাড়াতাড়ি কি করে সব ব্যবস্থা করলো তাই ভাবছে। জ্ঞান ফেরার পর কাকে যেন ফোন দিল। তার আধা ঘন্টা পরই কাজী নিয়ে হাজির। সিলভিয়াকে শাস্তেও দিল না। তার এক কথা, তার বউয়ের শাস্তে হবে না। বিয়ে হওয়ার পরপরই চলে এলো হক বাড়িতে। এরপর আর এই ছেলের পাত্তা নেই। শীতাব এলো আরও আধা ঘন্টা পরে। এসেই সিলভিয়ার পাশে বসে হাসলো, কিছুটা গদগদ ভাব। সিলভিয়া ভ্রুকুচকে তাকিয়ে রইল সেদিকে। বলল, এমন করছিস কেন? ছি, বড়কে কেউ তুই বলে? তুমি করে বলো। পারবো না, অভ্যেস হয়ে গেছে। পারতে হবে। বাইরে এভাবে তুই করে ডাকলে লোকে নির্ঘাত মনে করবে ছোট ভাই। অসম্ভব, এ আমি মেনে নিতে পারবো না। মুখে হাত দিয়ে এমন ভান করলো সিলভিয়া, না হেসে পারল না। হেসেই বলল, আচ্ছা তুমি করেই বলবো। শীতাব এবার আরেকটু এগিয়ে গেল। সিলভিয়ার গা ঘেঁষে বসে বলল, কবে থেকে মন দিয়েছ? হ্যাঁ, দিয়েছি কোনো এক সময়। আমি চেয়েছিলাম তোর পড়াশোনা শেষ হোক, চাকরিতে জয়েন করো, তারপর যদি মত থাকে এগোনোর। এই জন্যই এতদিন বিয়েগুলো ক্যান্সেল করে এসেছি। সামন তোমার ভাই জেনে বোনকে বিয়ে দিয়েছি। তোমার মায়ের সাথে ইচ্ছে করে কিছুটা রুট ব্যবহার করেছি। আমি দেখতে চেয়েছিলাম সিনিয়র মেয়ের জন্য একটা ছেলে কত কি করতে পারে। তোমার এসব বলতে লজ্জা করছে না? সিলভিয়া উঠে দাঁড়ালো। তা দেখে শীতাবও উঠে পড়লো। সিলভিয়ার কি করতে চাইছে দেখতে চাই। সিলভিয়া সরাসরি শীতাবের গালে ঠোঁট ছুঁয়ে হাঁটা ধরলো বাহিরের দিকে। যেতে যেতে বলল, লজ্জাটা আমার বরাবরই কম। শীতাব চোখ খানিক বড় করে হেসে উঠল। এতক্ষণে বুঝে গেছে এই মেয়ে মোটেও আগের মতো নেই। এই যেন অন্য সিলভিয়া। সিলভিয়া গেল শাশুড়ির রুমে। বেনিফিট খাজা শুয়েছিলেন। সিলভিয়া সরাসরি ঘরে ঢুকে বলল, এই বেনিফিট খাজা, ওঠো ওঠো, সারাদিন শুধু শুয়ে থাকো না। বেনিফিট খাজা উঠে বসেন। সিলভিয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ফিক করে হেসে দেন। হাসে সিলভিয়াও। বিছানায় বসতেই জড়িয়ে ধরেন বেনিফিট খাজা। বলেন, অবশেষে ইউ সেলিবেলি মাই সান ওয়াইফ। হোয়াট মাই সান? ডেরি গুড বলেছিলাম না? তুমি কিন্তু পাক্কা অভিনেত্রী। এটা দিন কিভাবে অভিনয় করে গেলে? ইউ হোয়াট কম অভিনেত্রী। মাই সানকে লাভ করো শুধুমাত্র এক্সাম করার জন্য এতদিন স্টক ছিলা। যেদিন প্রস্তাব নিয়ে গেলে সেদিন যদি তোমার ছেলের কীর্তি না জানতাম তাহলে তো কিছু হতো না। তুমি আমার প্ল্যানে সাথ দিতে না, আজকের বিয়েটা হতো। আমি আসলে সিদ্ধান্তহীন, তাই ভুগছিলাম। ওর থেকে বড় আমি। লোকে অনেক কথা বলবে, শেষমেশ না ওর মন ঘুরে যায়। তাই তো বিয়ের অমর নাটক করলাম। কিন্তু তোমার ছেলে তোমাকেও অসম্মান হতে দেয়নি। আমার কথা তো বিরোধিতা করেনি। এরপর চলো অভিনয়। তোমারও পরীক্ষা হলো। তোমার ছেলে দুইটা আসলেই ভালো, তোমায় খুব ভালোবাসে। আমারও খুব ভালো মানুষ ও, বউকেও ভালোবাসে, সব ঠিকঠাক। শুধু ডেজি একটু উল্টে দিল। ওকে জানানো উচিত ছিল বলো, না হলে সেদিন পুলিশ নিয়ে আসার অভিনয়টা করে তোমার ছেলেকে সিনেমাটিক প্ল্যানের শাস্তি দেওয়াটা লাগতো না। এই ক্ষেত্রে কিন্তু আবার ভালো হয়েছে। তোমার ছেলে যেভাবে পড়াশোনা বাদ দিয়ে পিছে ঘুরঘুর করতো, ডেজি অজান্তেই আমাদের উপকার করেছে। না হলে তোমার গর্দব ছেলে ফার্স্ট ক্লাস পায়। কথা শেষ করেই সিলভিয়া বেনিফিট খাজার দিকে তাকালো। বেনিফিট খাজা হাসছেন। হাসতে হাসতে বললেন, ইউ ভেরি সুইট গার্ল। আই লাভ ইউ সেলিবেলি। মাই সানদের শিক্ষা দিয়ে আই খুব হ্যাপি। নাও ইউ গো। মাই সান ওয়েট করছে ইউর জন্য। গো। দেখো আবার হার্টের অসুখ না পড়ে যায় ওয়াইফহীন। ওই মিসেস গাজা, ইউ নো ভেরি ইচ্ছে বাসের ঘরে আড়ি পাতার। কাম কাম। ডেসিকে দেখতে গিয়ে পরিচয় হয় দুজনের। সিলভিয়ার খুব ভালো লেগে যায়, তাই সব কথা শেয়ার করে বেনিফিট খাজার সাথে। বেনিফিট খাজারও অনেক প্রিয় হয়ে ওঠে সিলভিয়া। এরপরেই দুজনে প্ল্যান করে। আজ তারা সফলও। মন কারোরই ভাঙেনি, বরং আনন্দে আটখানা সবাই। বন্ধুর মতো মিশেছে দুজন।
এক সময় মজা করে আড়ি পাতার কথা বললেও ভুলে গিয়েছিলেন বেনিফিট খাজা। সিলভিয়ার মুখে শুনে লজ্জা পেয়ে গেলেন, বললেন, ইউ ব্যাড গার্ল, গো গো, লজ্জা নেই ইউ? সিলভিয়া হাসতে হাসতে উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে বলল, চিন্তা করবেন না শাশুমা, পরের বছর এক হালি নাতি নাতনির মুখ দেখতে পারবেন। চোখ বড় বড় হয়ে এলো বেনিফিট খাজার। কি বলে এই মেয়ে? বিস্ময় কণ্ঠে বললেন, এক হালি? অবশ্যই শাশুমার, দরকার পড়লে যমজ ফল একসাথে দুটো খাবো। নাম রাখবো বেনিফিট খাজা। আপনি হলেন শ্রেষ্ঠ শাশুড়ি, আপনাকে জিয়ে রাখবো 1000 বছর। জয় হোক বেনিফিট খাজা, আই মিন খাজার। হেলতে দুলতে নিজের রুমে চলে গেল সিলভিয়া। বেনিফিট খাজা শুয়ে পড়লেন, মাথা ঘুরছে তার। এই মেয়ে বিপজ্জনক। এতক্ষণ আড়ি পেতে সব কথাই শুনছিল ডেজি। রাগে অগ্নিশর্মা হয়ে সে শাশুড়ির ঘরে ঢুকে কোমরে হাত গুজে দাঁড়াতেই বেনিফিট খাজা ভয় পেয়ে যান কিছুটা। পরক্ষণে যখন বুঝতে পারেন ডেজি সব শুনেছে, তখন দুজনার শুরু হয় ঝগড়া। সিলভিয়া নিজ ঘর থেকে ঝগড়ার আওয়াজ কিছুটা শুনতে পায়, তবে সে বের হয় না। করুক দুজনে ঝগড়া। শীতাপ তখন শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিল। সিলভিয়া সরাসরি শীতাপের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুটা থমকালেও ঝাপটে ধরে শীতাপ। এই মেয়েটার জন্য কত সংগ্রাম সে করেছে, কতগুলো চড়ি না খেতে হয়েছে, কত কি করেছে। সেই মেয়ে এখন তার বুকে। ভাবতেই মন শরীর কেমন রোমাঞ্চিত হচ্ছে। সিলভিয়া ফিসফিস করে বলে, আজ বাসর রাত। শীতাপ মুচকি হাসে, বলে, তো মানে? তো মানে কি? বাসর রাত তো কি হয়েছে? রাগ হয় সিলভিয়ার। ছেলেটা তাকে ইচ্ছাকৃত রাগিয়ে দিচ্ছে। উঠে আসতে চাইলেও পারে না। শীতাপ হাসতে হাসতে বলে, রাগ না বউ, আমার সিলসিলা রানী, তোমাকে আর ছাড়ছি না। ছাড়তে কে বলেছে? এই তুমি তো লাগামহীন কবে থেকে হলে? আমি আগে থেকে এমন। আমার বন্ধুদের জিজ্ঞেস করিয়েন। রিয়েলি? ইয়া। আজে বাজে কথা বাদ দিন, চলুন বেলকনিতে যাই। দুজনেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শীতাপ একটু পরপর সিলভিয়াকে দেখছে। সিলভিয়া হয়তো একটু বুঝতে পারলো। শীতাপের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুই কি এখন ভালোবাসার সুবিধা বুঝতে হবে? ভ্রু কুচকালো শীতাপ। বেনিফিট অফ লাভ বুঝো না? তুই টিচার হলে আমি পৃথিবীর সব থেকে বাধ্যকতার ছাত্র হব। সিলভিয়া মুগ্ধ চোখে দেখলো শীতাপকে। ছেলেটা কি সুন্দর করে কথা বলে, অনুভূতি ব্যক্ত করে। বলল, এই তো বেনিফিট অফ লাভ, যে ভালোবাসার অবাধ্য এক বকাটেকে বাধ্য করতে পারে, এটাই তো বেনিফিট। আরেকটা বেনিফিট আছে, দেখবে, না না অনুভব করবে। শীতাপ কিছু বলতে পারলো না। পূর্বেই অধরে অধরে স্পর্শ হলো। দুজন ভালোবাসার মানুষ ডুবে গেল একে অপরের মাঝে। অপেক্ষার প্রহর শেষ হলো। সূচনা হলো নতুন অধ্যায়ের। চলতে থাকুক এমন সুবিধা, বয়ে যাক ভিন্ন ধারা, সুখে থাকুক ভালোবাসা, ভালোবাসাকে নিয়ে। সমাপ্ত।